আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি যা আসবে তাই সিরিজের অনুজীব অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, নেক্সট ক্যাডেট অফ কুমিল্লা ক্যাডেট কলেজ। তো চলো শুরু করা যাক। প্রথমে আসে আমাদের টপিক অ্যানালাইসিস। বোর্ড পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করলে তুমি দেখবে যে অনুজীব টপিক থেকে প্রথমত আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য আর গঠন। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, পুরোটা আসে নাই, লিখে দিচ্ছি। অর্থনৈতিক গুরুত্ব। এরপর দেখো ভাইরাস ঘটিত রোগসমূহ, দেন ব্যাকটেরিয়া, তারপর ম্যালেরিয়া। তো পুরো চ্যাপ্টার তোমরা বেসিক্যালি 3টা সেগমেন্ট পাবো, বুঝছো। প্রথমত আমাদের থাকবে হচ্ছে কি ভাইরাস নিয়ে কথাবার্তা, দেন ব্যাকটেরিয়া, এবং ফাইনালি থাকবে ম্যালেরিয়া পরজীবী নিয়ে কথাবার্তা। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, উদ্দীপকের ও এর গঠন বর্ণনা করো। আচ্ছা, তো ওকে দেখো কি বলছে যে অতি আণুবীক্ষণিক অকোষীয়, ভাইরাস কিন্তু অকোষীয়। পি হচ্ছে আণুবীক্ষণিক আদিকোষীয়, তার মানে এই কোশ্চেনে ও হচ্ছে আমাদের ভাইরাস, আর পি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। আচ্ছা, তো ও এর গঠন বর্ণনা করতে বলছে, চলো আমরা দেখি। ভাইরাসের কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, বুঝছো। তো খেয়াল করবা যে তোমরা অথবা থাকবা, ঠিক আছে, ডিএনএ অর আরএনএ দুটো কখনো একসাথে থাকে না। ডিএনএ অর আরএনএ, যার ডিএনএ থাকবে সে হচ্ছে গিয়ে ডিএনএ ভাইরাস, যার আরএনএ থাকবে সে হচ্ছে আরএনএ ভাইরাস। তার মানে তুমি বলবা যে নিউক্লিক অ্যাসিড থাকবে কেন্দ্রে, সেখানে থাকবে ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসো, একে কাভারিং করে থাকবে একটা প্রোটিন কাভারিং, যার নাম হচ্ছে ক্যাপসিড, ঠিক আছে। প্রোটিন কাভারিং যার নাম হচ্ছে ক্যাপসিড। আচ্ছা, তো কিছু কিছু ভাইরাসে তুমি দেখবা যে ক্যাপসিড ছাড়াও এর বাইরে আরেকটা এক্সট্রা আবরণ থাকবে, ঠিক আছে। এই আবরণটা হচ্ছে মেনলি লিপোপ্রোটিন নির্মিত বা লিপোপ্রোটিনের আবরণ। এখন পরীক্ষা এমসিকিউ আসে, বুঝছো, যে ক্যাপসিডের একককে কি বলে। তো ক্যাপসিডের এককের নাম হচ্ছে খুবই সহজ, ক্যাপসোমিয়ার। তো এটা তো সহজ, কিন্তু ঘটনা হচ্ছে এই ক্যাপসোমিয়ারের সাথে মিল রেখে, বুঝছো, তুমি একটা জিনিস ভুল করো, যে লিপোপ্রোটিন আবরণটার অপশনে থাকবে লিপোমিয়ার, ঠিক আছে। এটা কিন্তু লিপোমিয়ার না, খেয়াল রাখবা। এটার আবরণের নাম হচ্ছে পেপ্লোমিয়ার, এককের নাম পেপ্লোমিয়ার। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা কিন্তু ভুল করা যাবে না, রাইট। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাই, লিপোমিয়ার কিন্তু সবার থাকে না, বুঝছো। এই লিপোপ্রোটিন আবরণটা সবার থাকে না, কিছু স্পেসিফিক ভাইরাস আছে। তো আমরা যাদের হচ্ছে এই লিপোপ্রোটিনের আবরণ থাকে, সেই ভাইরাসগুলোর নামটা মনে রাখবো একটা নেমোনিক দিয়ে, সেটা হচ্ছে হাই করোনা। শুধু করোনা অলরেডি নাই, বুঝছো, তোমরা বাই করোনা বলতে পারো, বাট মনে রাখবা কি হাই করোনা দিয়ে। তো হাইতে এইচে হচ্ছে এইচআইভি, আইএ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর করোনাতে করোনা, ঠিক আছে। এদের হচ্ছে বেসিক্যালি এক্সট্রা একটা আবরণ থাকবে। আচ্ছা, এখন বইয়ে একটা আরেকটা এমসিকিউ আসে যে এই যে ক্যাপসিড, এই ক্যাপসিড থেকে তোমাদের দেখবে বলবে যে এই ক্যাপসিডটা হচ্ছে মেনলি সর্দি জ্বরে, হাঁচি কাশির উদ্রেক করে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মানে পার্টিকুলারলি এই ক্যাপসিডটাই কেন হাঁচি কাশির জন্য দায়ী। তো দেখো, ক্যাপসিডটা হচ্ছে মেনলি কিন্তু একটা প্রোটিন আবরণ, প্রোটিন। তো চলো আমরা একটু বডির মেকানিজমে চলে যাই। তোমার বডিতে কখনো যদি এমন কেউ আসে যাকে ধরো তোমার শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল চিনে না, ঠিক আছে, ধরো কোনো অ্যান্টিজেন আসছে, বুঝছো, অ্যান্টিজেন। তো
তো অ্যান্টিজেন যদি চলে আসে তখন তাকে অ্যাটাক করার জন্য তোমার বডি অ্যান্টিবডি পাঠায় তার এগেনস্টে, ঠিক আছে। আমাদের ব্লাডে ধরো থাকে মনোসাইট, এটা বের হয়ে যায় ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজ ধরো এটা খাওয়া শুরু করবে, বুঝছো, ওকে অ্যাটাক করা শুরু করবে। আচ্ছা, তো এখন কখনো যদি এরকম হয়ে যায় এই নাম্বারটা খুব বেশি বেড়ে গেছে, ঠিক আছে, ধরো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া তোমাদের বডিতে আসছে এবং নাম্বারটা অনেক বেশি বেড়ে গেছে, তখন না এই ম্যাক্রোফেজটা ওর সাথে ফাইট করে পারে না, ঠিক আছে, সংখ্যা বেড়ে গেছে। তো যদি ও না পারে, আচ্ছা আমরা এখানে তোমাদের একসাথে যে পাইরোজেন নিয়ে কথাবার্তা আছে, বুঝছো, ম্যালেরিয়া গেলে দেখবে পাইরোজেন, জ্বর, তো একসাথে জিনিসটা বুঝা দিই, সামনে একসাথে আমাদের পড়াটা হয়ে যাবে। তো ধরো তোমার বডিতে এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো খুব বেশি বেড়ে গেছে, বুঝছো, এতই বেড়ে গেছে যে ও আর কন্ট্রোল করতে পারতেছে না একা একা। তো যখন সে ফেল করবে, মানে আমাদের হোয়াইট ব্লাড সেল যখন ফেল করতেছে, ও তখন গিয়ে ব্রেনকে জানাবে, বুঝছো, যে দেখেন বস অবস্থা তো ভালো না, ওর সংখ্যা বেড়ে গেছে, পারতেছি না। তখন ব্রেন একটা কাজ করে, ব্রেনের একটা পার্ট আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো হাইপোথ্যালামাস থেকে অ্যাকচুয়ালি তাপমাত্রা কন্ট্রোল করে। তো ধরো তোমার বডিতে তোমার হোম গ্রাউন্ড, ঠিক না, তো হোম গ্রাউন্ডে যদি কোনো বাইরের কেউ আসে যা কেউ চিনে না, কোনো অ্যান্টিজেন, বুঝছো, এটাকে বলে অ্যান্টিজেন, এমন কেউ যাকে তুমি চিনো না, তো তুমি চিন্তা করতেছো ভাই তুমি কই থেকে আসছো, ঠিক আছে, চিনে না, তো সে অ্যাটাক করা শুরু করছে, অ্যাটাক করতে করতে দেখে যে পারতেছে না আর, তখন সে ব্রেনকে বলছে, ব্রেন হচ্ছে বলে ঠিক আছে আমার হোম গ্রাউন্ডে সে মাতবাড়ি করতেছে, দেখতেছি ব্যবস্থা করতেছি, বুঝছো। তো ব্রেন করে কি, যেহেতু হোম গ্রাউন্ড, ও হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রাটা বাড়ায় দেয়, তাপমাত্রা বাড়ায় দেয়। এখন দেখো তাপমাত্রা যদি খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু এই যে অণুজীবগুলো সুবিধা করতে পারে না। ভাইরাস বা ব্যাকটেরিয়া যেই তোমার বডিতে আসার পরে ওরা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে বংশবৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, ঠিক আছে। অ্যাটাক করার পরে ধরো 200 থেকে মনে করো 2000 হয়ে যাবে, নাম্বার বাড়ায়। তো ব্রেন তখন করে কি তাপমাত্রা বাড়ায় দেয় যাতে পরিবেশটা তার অনুকূলে না থাকে, ঠিক আছে। তখন সে সংখ্যা বৃদ্ধি কিন্তু প্রপারলি করতে পারে না, করতে না পারার কারণে তখন সে সুবিধা করতে পারে না, আর হোয়াইট ব্লাড সেলগুলো আবার ওকে খেয়ে ফেলতে পারে, বুঝছো। টেম্পারেচার বেড়ে গেলে সবাই বংশবৃদ্ধি করতে পারে না, বুঝছো, ঠিক আছে। তো এদের মনে করো স্মাইল থাকে না মুখে, তখন শেষ। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি মেকানিজম। এখন দেখো এই যে অ্যান্টিজেন কিন্তু যাকে তাকে ধরবে না। ধরো তুমি যদি ধুলাবালি তোমার বডিতে আসতেই পারে, অন্য কোনো বস্তু আসতেই পারে, সেটাকে কিন্তু অ্যান্টিজেন ধরবে না। অ্যান্টিজেন ধরবে কাকে, যে হচ্ছে এটা প্রোটিন, ঠিক আছে, অ্যান্টিজেন একটা প্রোটিন। তো বডিতে এমন কোনো প্রোটিন যাকে ও চিনে না, সে যদি চলে আসে তখনই কিন্তু বডি একটা রিয়াকশন দেওয়া শুরু করবে। এটা এই জন্যই এই ক্যাপসিডটা হচ্ছে হাঁচির উদ্রেক করে, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস বলতেছিলাম যে তাপমাত্রা, তো জ্বর, তোমরা মনে রাখবা জ্বর কিন্তু আসলে কোনো মানে জ্বর ইটসেলফ কোনো ডিজিজ না, জ্বর হচ্ছে একটা রিয়াকশনের মেকানিজম। তোমার বডিতে কিছু একটা হয়েছে, দেয়ার সামথিং রং, যার কারণে জ্বরটা আসছে। যদি দেখো যে 2 দিন 3 দিন বা এর বেশি টাইম হয়ে যায় তখন কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর কাছে যাওয়া উচিত, কারণ তখন তার মানে হচ্ছে তোমার বডি নিজে পারতেছে না, ইউনিট সাপোর্ট, ঠিক আছে। আচ্ছা, তো লিপোপ্রোটিন থেকে আমাদের এই মানে ভাইরাসের গঠন থেকে এই পর্যন্ত লাগবে। তুমি জাস্ট লিখবা যে মাঝখানে থাকে ডিএনএ আর আরএনএ, নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, আর হচ্ছে লিপোপ্রোটিনের আবরণ। চলে আসে পরবর্তী প্রশ্নে, নমুনা এ। আচ্ছা, এই যে ছবিটা দিছে এটা হচ্ছে আমাদের আসলে ভাইরাস, বুঝছো, এ হচ্ছে একটা ভাইরাস। তোমাকে বলছে যে এ বা ভাইরাসের সাথে, মানে ভাইরাস হচ্ছে জীবজ্বরের সেতু বন্ধন। তো তোমাদের বইয়ে দেখবে সুন্দর করে লেখা আছে যে ভাইরাসের রাসায়নিক বৈশিষ্ট্য, ভাইরাসের জৈবিক বৈশিষ্ট্য, ঠিক আছে। তো তোমরা এখানে বেসিক্যালি ওইটাই লিখবা। আচ্ছা, তো আসো শুরু করি। প্রথমটা হচ্ছে নাম্বার 1, ভাইরাস হচ্ছে অকোষীয়।
আর কোনো কোষ নাই। 2 নম্বর হচ্ছে ভাইরাসের জীবকোষের সাহায্য ছাড়া কিন্তু তারা স্বাধীনভাবে প্রজনন করতে পারে না। মানে ও যদি মনে করো বাইরে থাকে, তুমি দেখবে যে একটা জ্বরের মতো পড়ে থাকবে, ঠিক আছে? বাট যখনই সে অন্য কারো বডিতে আসবে, তার হোস্টে যাবে, তার পোষক কোষে যাবে, তখনই কিন্তু সে নাম্বার বাড়ানো শুরু করবে, সংখ্যা বৃদ্ধি শুরু করবে। 3 নম্বর পয়েন্ট খুবই সহজ কথা, যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা ফিল্টার করা যায় না, বুঝছো? মেক সেন্স। কেন? ব্যাকটেরিয়া রোধক ফিল্টার তো ব্যাকটেরিয়া আটকাবে, তো ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, মানে এতটাই ছোট যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে এটাকে ফিল্টার করা যায় না। চার নম্বর পয়েন্ট আসে, ওদের কোনো বিপাকীয় এনজাইম নেই। ঠিক আছে? মানে ধরো ওর খাওয়া দাওয়া ডাইজেস্ট করার জন্য এনজাইমগুলোই নাই, তো তার মানে কি পুষ্টি লাগে না? তো পরবর্তী পয়েন্টে তোমরা লিখতে পারো যে আসলে কোনো পুষ্টি দরকার হয় না। পুষ্টি লাগে না। আচ্ছা, 6 নম্বর পয়েন্টে আসো। ওদের একটা বৈশিষ্ট্য আছে যে কেলাচিত করা যায়, ব্যাপন করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ঠিক আছে? তো এখন কথা আসতে পারে যে ভাই কেলাচিত করা যায়, ব্যাপন করা যায়, এটা কীভাবে আর কি একটা পয়েন্ট, মানে আমাদের কেন এই ব্যাপন করাটা একটা কনসিডারেশন আসতেছে, ঠিক না? তো দেখো, যদি তুমি কোনো ব্যাকটেরিয়াকে কথাই বলি, ওটা তুমি যদি কেলাচিত করো, ঠিক আছে, বা সেন্ট্রিফিউজ করো, তো একবার কেলাচিত হয়ে গেলে এরপরে কিন্তু ব্যাকটেরিয়াটা আবার জীবে মানে কোনো জৈবিক বৈশিষ্ট্য দেখাবে না, ঠিক আছে? ও ডেড, ওইখানে মারা গেছে। বাট ভাইরাসকে তুমি যদি কেলাচিত করো, এরপরে আবার নর্মাল কন্ডিশনে নিয়ে আসো, সে কিন্তু আবারও তার জৈবিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। তো এই জন্যই পয়েন্টটা আসছে যে ভাইরাসকে কেলাচিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়। তো এখান থেকে তোমরা মনে রাখতে পারো যে ভাইরাসের কত শত ব্যাপার। ভাইরাসের কত শত ব্যাপার। কত থেকে মনে রাখতে পারো যে কেলাচিত করা যায়, কত থেকে হচ্ছে কি সেন্ট্রিফিউজ করা যায়, আর ব্যাপার থেকে মনে রাখবা যে ব্যাপন করা যায়। সাত নম্বর পয়েন্টে আসো। 7 নম্বর পয়েন্টও কিন্তু একই কথা হচ্ছে, অ্যান্টিবায়োটিক এদের উপর কোনো কাজ করে না, ঠিক আছে? এখন দেখো, অ্যান্টিবায়োটিক আসলে কী করে জানো? ব্যাকটেরিয়াকে মারে। তো অ্যান্টিবায়োটিকটা আসলে ভাইরাসের উপর কোনো কাজ করতে পারে না। তো এগুলো গেল হচ্ছে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। এবার আমরা দেখবো হচ্ছে ভাইরাসের জৈবিক বৈশিষ্ট্য কী কী আছে। তো জৈবিক বৈশিষ্ট্য, প্রথমত আসলো যে পোষক কোষের অভ্যন্তরে, মানে যদি ও তার হোস্ট পেয়ে যায়, পোষক কোষের অভ্যন্তরে তারা কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে পারে।
2 নম্বর পয়েন্টে আসো। এরা বাধ্যতামূলক পরজীবী। তিন নম্বর বৈশিষ্ট্য আসো, এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে। আবারও বলতেছি ডিএনএ অর আরএনএ, একসাথে দুইটা না, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, এটা খেয়াল করবো, ঠিক আছে। অথবা পরীক্ষায় দেখবো যে অপশনে থাকবে ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে, খেয়াল করে অ্যান্সার করবো, ঠিক আছে। ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে ওদের। আর থাকে কি প্রোটিন। এরপর আসছে 4 নম্বর পয়েন্ট, যে জিনগত পুনর্বিন্যাস সম্ভব। আচ্ছা, দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে তোমার মিউটেশন বা হচ্ছে অভিব্যক্তি, আর একটা হচ্ছে প্রকরণ। তো অনেকের মধ্যে না যে অভিব্যক্তি মানে মিউটেশন আর প্রকরণ বা ভ্যারিয়েশন, এই দুটার মধ্যে কনফিউশন লাগে, বুঝছো। চলো আমরা জিনিসটাকে একটু সহজ করে বুঝি। মিউটেশন হচ্ছে জিনের বা জেনেটিক যে কোড ছিল তোমার আমাদের, এই জিনের সাডেন মানে হঠাৎ এবং পার্মানেন্ট চেঞ্জ একটা। তো এই পার্মানেন্ট চেঞ্জ হলে বলে মিউটেশন বা অভিব্যক্তি। আর প্রকরণ হচ্ছে খুব বেশি চেঞ্জ না, মানে ধরো সেম জিবি আছে বাট একটা প্রকরণ তৈরি হয়েছে। আরও সহজ করি, তোমরা করোনা ভাইরাস নিয়ে সবাই কম বেশি জানো, ঠিক না, যে করোনা ভাইরাস। তো মাঝখান থেকে শুনছো যে করোনা ভাইরাসে আলফা ভেরিয়েন্ট, বিটা ভেরিয়েন্ট, তো এইগুলো হচ্ছে প্রকরণ। অ্যাকচুয়ালি করোনা ভাইরাসই আছে বাট একটা প্রকরণ তৈরি হয়েছে, ঠিক আছে। তো ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এটা হয়, ভাইরাসের হচ্ছে এই জিনগত বৈশিষ্ট্য বা জেনেটিক এক্সচেঞ্জটা হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ভাইরাসের জৈবিক বৈশিষ্ট্য আর জড় বৈশিষ্ট্য। তো এই প্রশ্নটা আসলে তোমরা এগুলো লিখে অ্যান্সারটা করবা। পরবর্তী প্রশ্নে আসো। এক্স অণুজীবে ডিএনএ অথবা আরএনএ ও প্রোটিন বিদ্যমান, দেখছো অথবা, তার মানে এটা একটা ভাইরাস বোঝা যাচ্ছে। ওয়াই অণুজীবে ডিএনএ আরএনএ উভয় বিদ্যমান, মানে ওয়াই হচ্ছে ব্যাকটেরিয়া, কেন দেখো দ্বিবিভাজন প্রক্রিয়া ঘটে। তো এক্স হচ্ছে ভাইরাস, ওয়াই হচ্ছে ব্যাকটেরিয়া। তো আমাকে বলছে যে উদ্দীপকের এক্স অণুজীবের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়ার চিত্র সহ লেখো। এটা হচ্ছে আমার তোমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বুঝছো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুইভাবে হয়, একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। তো আসো আমরা আগে লাইটিক সাইকেলটা দেখি। আচ্ছা, তো লাইটিক সাইকেলের তোমরা বায়োলজির ক্ষেত্রে যে কাজটা করবা, ছবি আঁকবা, ঠিক আছে। এই প্রশ্নে যাই লেখো না কেন ছবি আঁকতে হবে। ছবিতে শুরুতে দেখো কি করবা, একটা ব্যাকটেরিয়া রাখবে ছোট করে। আচ্ছা, তো প্রথম আসলে লাইটিক সাইকেল কার হয়, বুঝছো, এটা ফাজ ভাইরাসের হয়। ফাজ বা মনে রাখো ব্যাকটেরিয়া ফাজ। তো এখানে ফাজ, এই ফাজ ওয়ার্ডটার মানে হচ্ছে টু ইট বা ভক্ষণ করা, ঠিক আছে, মানে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। আর ব্যাকটেরিয়া তো বুঝছো ব্যাকটেরিয়া। তো প্রথম স্টেজে আসো আমরা দেখি কি হচ্ছে এখানে। প্রথম নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে সংযুক্তি। ভাইরাসটা তার পোষক কোষে সংযুক্ত হবে। এই ধরো আমাদের একটা ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়ার উপরে বসবে, ঠিক আছে।
আচ্ছা, তো এই যে পোষকদের সংযুক্ত হয়েছে এটাকে বলে সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। ব্যাকটেরিয়া দেহে ভাইরাস দেহে বসে। আচ্ছা, তো বসার জন্য কিন্তু মানে যে কোনো জায়গায় কিন্তু আসে না, ঠিক আছে। এইখানে মনে করো পার্টিকুলার কিছু প্রোটিন থাকে, বা ধরো এটাকে বলে রিসেপ্টর সাইট, ঠিক আছে, রিসেপ্টর সাইট। এই রিসেপ্টর সাইটে ও গিয়ে রিসিভ হয়। তো এটা ধরো এখানে লিখবা যে রিসেপ্টর সাইটে গিয়ে ভাইরাসটা সংযুক্ত হয়। পরবর্তী স্টেজে কী হয় দেখো, পরবর্তী স্টেজে মনে রাখবা 2 নম্বর স্টেজ, এটা হচ্ছে ফাজ ডিএনএর অনুপ্রবেশ। এখানে কি হবে, এখানে ব্যাকটেরিয়া ভাইরাসের যে বডিটা আছে বুঝছো, সে বাইরেই থাকবে, সে বাইরেই থাকবে। ওর যে ভিতরে ডিএনএ ছিল, এই ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড যেটা ছিল ডিএনএটাকে ঢুকাতে হবে ভিতরে, বুঝছো, ইনজেক্ট করবে ব্যাকটেরিয়ার ভিতরে। বডি বাইরে থাকবে, ব্যাকটেরিয়াকে ভিতরে ঢুকাবে, সরি ডিএনএকে ভিতরে ঢুকাবে ব্যাকটেরিয়ার ভিতরে। এটাকে বলতেছে যে ফাজ ডিএনএর অনুপ্রবেশ। 3 নম্বর স্টেজে দেখো কী হবে। এখন দেখো একটার জায়গায় কি মানে দুইটা মানে হেড থাকে, সব জায়গায় দেখবা যে কেউ মানে এক জায়গায় একজন রুল করবে, ঠিক আছে, রুলার কিন্তু একজন। তো যখন দেখবে দুইটা ডিএনএ আছে, তার মানে একটা ডিএনএ আসলে এখানে নষ্ট হইতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ডিএনএ নষ্ট হয়ে যায়। এই ভাইরাসের যে ডিএনএটা আছে সেটা গিয়ে এটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে, নষ্ট করে। এট দ্য সেম টাইম ও হচ্ছে নিজের ডিএনএ তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের প্রতিলিপন বা রেপ্লিকেশন। সাইকেলটা কমপ্লিট হবে না, ওয়েট দেখি। আচ্ছা, লিখে দাও, ছবি আঁকা লাগবে তো, জায়গাটা ফাঁকা রেখে আমরা লিখি আমরা প্রতিলিপন। এখান থেকে কী হবে দেখো, 4 নম্বর স্টেজে হচ্ছে অ্যাসেম্বল, ঠিক আছে। তো ওর বাকি যে পার্ট থাকবে, ধরো এখানে তো ডিএনএ তৈরি হচ্ছে, বুঝছো, এই ব্যাকটেরিয়া ডিএনএকে ব্যবহার করে ও তার নিজের ডিএনএ বানাচ্ছে। 4 নম্বর স্টেজে হচ্ছে ওর ডিএনএ সহ মানে বাকি জিনিস তৈরি হবে, ধরো হেড মানে মাথা, তারপরে টেইল, ঠিক আছে, এগুলো হচ্ছে বানাবে বসে বসে। এগুলো তো বানাচ্ছে, ঠিক আছে। চার নম্বর পার্টটা হচ্ছে আমাদের অ্যাসেম্বল, হচ্ছে ভাইরাসের মাথা, লেজ, অন্যান্য পার্ট। আর সর্বশেষ স্তরে যখন হচ্ছে ভাইরাসটা তার নিজের অন্যান্য পার্ট তৈরি করবে, ডিএনএ তৈরি করবে, কমপ্লিট ভাইরাস তৈরি হবে, শেষ স্টেজে করবে কি, সে রিলিজ হবে, বুঝছো, ব্যাকটেরিয়াকে মানে ধ্বংস করে ফেলবে। বুঝেছি, শেষ স্টেজে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে, এটাকে বলে লাইসিস। লাইসিস মানে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর ছিল সেটাকে ব্রেকডাউন করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। ধ্বংস করে সে তখন নতুন কোনো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে গিয়ে আবার।
ঠিক আছে, এই ভাইরাসগুলো তখন বের হয়ে নতুন কোনো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, অন্য কোনো ব্যাকটেরিয়াকে ধরবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লাইটিং চক্র। আবার বলছে কি হয়েছে দেখো, প্রথম হচ্ছে আমাদের রিসেপ্টর সাইটে অ্যাটাচমেন্ট হয়েছে, দেন হচ্ছে ভাইরাসটা তার ডিএনএটাকে অনুপ্রবেশ করাইছে, ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ ধ্বংস করছে এবং অর ডিএনএ তৈরি করছে, দেন হচ্ছে ভাইরাসের বাকি পার্টগুলো মানে মাথা, বডি, ঠিক আছে, অন্যান্য পার্ট তৈরি করে এবং ফাইনালি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে ভেদ করে ধ্বংস করে বের হয়ে নতুন কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এবার আসলে লাইসোজেনিক চক্র। তো প্রথমত লাইসোজেনিক চক্র কোথায় হয়, তো মনে রাখবে ল্যামডা ফাজে হয়, বুঝছো? টি ফাজে তোমার হচ্ছে কি লাইটি চক্র হয়, আর ল্যামডা ফাজে হয় লাইসোজেনিক। আচ্ছা, লাইসোজেনিক কি হবে দেখো, আগেরবার কি ছিল, খুব তাড়াতাড়ি হবে, ওটা হচ্ছে ভিরুলেন্ট ফেজ বলা হয়, খুবই তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে টেম্পারেট, ধীরে ধীরে হবে, বুঝছো? আচ্ছা, তো কি করে দেখো, প্রথমত হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসটা তার ডিএনএ থেকে অনুপ্রবেশ করায়, ঠিক আছে। আচ্ছা, তো এবার যেটা হয় সেটা হচ্ছে এই ডিএনএটা আগেরবারের মতো মানে খুব বেশি ভাঙচুর করে না, ঠিক আছে, ধীরে সুস্থে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে লেগে যায়, বুঝছো? ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাস ডিএনএটা লেগে যায়, এই ধরো লেগে গেছে, ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ যে একসাথে মিলে গেছে, এটার নাম হচ্ছে প্রোফাজ। আমাদের পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন দেয়, মানে ক নম্বরে দিবে যে প্রোফাজ কি, তো বলবা কি যে ভাইরাল ডিএনএ প্লাস ব্যাকটেরিয়াল ডিএনএ তাদের সংমিশ্রণে তৈরি হবে প্রোফাজ। আচ্ছা, তো এখন এটা তৈরি হওয়ার প্রসেসটা একটু বলি, কি মানে খাতায় কি লিখবা, খাতায় তুমি লিখবে হচ্ছে প্রথমত এন্ডোনিউক্লিয়াস এনজাইম, বা এন্ডো না, নিউক্লিয়াস লেখো, নিউক্লিয়াস এনজাইম, নিউক্লিয়াস এনজাইম হচ্ছে ব্যাকটেরিয়া একটা পার্ট কেটে ফেলে, ধরো ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল এরকম, তো এখান থেকে ধরো একটা পার্ট এরকম কেটে ফেলছে, ঠিক আছে। তো যে কেটে ফেলে, তো মনে রাখবো নিউক্লিয়াস এনজাইম কেটে ফেলে। 2 নম্বরে আসো, ইন্টিগ্রেজ এনজাইম। ইন্টিগ্রেস, ঠিক আছে, ইন্টিগ্রেশন বুঝছো না, সো ইন্টিগ্রেট করা মানে হচ্ছে যুক্ত করা। তো ইন্টিগ্রেস এনজাইম হচ্ছে ভাইরাল ডিএনএটাকে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে যুক্ত করে, ঠিক আছে। এই ধরো ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে হচ্ছে তোমার ভাইরাল ডিএনএকে যুক্ত করবে হবে। তো এই যে ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ দুই একসাথে মিলে গেছে না, তো এখন তৈরি হবে হচ্ছে কি প্রোফাজ, ঠিক আছে, এটাকে বলে প্রোফাজ। আচ্ছা, তো প্রোফাজ গঠন করার পর সে চুপচাপ বসে থাকবে, বুঝছো, খুব বেশি মানে ভাঙচুর করবে না আগেরবারের মতো, ও হচ্ছে চুপচাপ ব্যাকটেরিয়া থাকবে। এবং ব্যাকটেরিয়া তোমরা জানো যে দ্বিবিভাজন হয়, কোষ বিভাজনের সময় দ্বিবিভাজন হয় ব্যাকটেরিয়ার, তো দ্বিবিভাজনের সময় একই সাথে প্রোফেজটাও কিন্তু বিভাজিত হবে, ঠিক আছে, প্রোফেজটা বিভাজিত হবে। তো এরকম করে ধরো মানে কিছু সময় কিছুদিন থাকবে, একসাথে ভাগ হতে থাকবে, মানে একই সাথে তারা থাকবে। তো যখন কিছু সময় পর অনুকূল পর্যায়ে চলে আসবে, বুঝছো, যখন মনে করো জ্বর কাজটা শেষ, ও এখন মনে করতেছে যে না ওকে ছাড়াও সে বাঁচতে পারবে, ঠিক আছে, তখন ওকে ডিশ মারবে, বুঝছো। যখন ভাইরাস মনে করে যে না আমার আসলে ব্যাকটেরিয়া দরকার নেই, তখন সে আবার আলাদা হয়ে যাবে, বুঝছো, তখন সে আলাদা হয়ে যাবে, ঠিক আছে, কাজ শেষে আলাদা হয়ে যায়। তো যখন আলাদা হয়ে গেছে দেন করবে কি, দেন হচ্ছে ও আবার লাইটের চক্রের মতো ভাঙচুর শুরু করবে,
ঠিক আছে, কাজ যখন শেষ তখন সে কোষটাকে ভেদ করে, মানে লাইটি চক্রের মতোই আবার নিজের বডি তৈরি করবে, হেড তৈরি করবে, ঠিক আছে। অনুকূল পরিবেশ পেলেই সে প্রোফাজ থেকে আলাদা হয়ে নিজের মতো করে আবার রেপ্লিকেট করবে, করে নিজেরা বংশবৃদ্ধি করে বের হয়ে যাবে। আচ্ছা, তো এখন তোমার হচ্ছে কি আসতে পারে যে লাইটিক আর লাইসোজেনিকের ডিফারেন্স আসতে পারে, পার্থক্যগুলো কি লিখবা? তোমরা লিখবা হচ্ছে লাইটিক কোথায় হয়, বলছিলাম লাইটিক হচ্ছে টি ফেজে হয় আর লাইসোজেনিক হচ্ছে ল্যামডা ফাজে হয়। এরপরে কি বলছিলাম আমরা বলছিলাম হচ্ছে বিতরণ বা লাইসিস, শুরুতে লাইসিস হয় এটাই লাইটিকে, এখানে শুরুতে কিন্তু লাইসিস হয় না, ঠিক আছে। এরপরে বলতে পারো যে প্রোফাজ হচ্ছে এখানে ফর্ম করে, এখানে করে না, বুঝছো? ধরো লাইটিক, ধরো লাইসোজেনিক। প্রোফাজ এখানে ফর্ম করে, এখানে করে না। আচ্ছা, আর কি বলতে পারো? আর বলতে পারো যেটা হচ্ছে তোমার টেম্পারেট বা হচ্ছে ধীরে সুস্থে করে, ঠিক আছে। এটা হচ্ছে ভিরুলেন্ট, লাইটিক হচ্ছে তোমার খুবই তাড়াতাড়ি হয়। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো যে লাইটিকের বংশবিস্তার কিন্তু ভাইরাস নিজে কন্ট্রোল করে, আর লাইসোজেনিকের কন্ট্রোলটা ভাইরাসের কাছে থাকে না। সে হচ্ছে করে কি ব্যাকটেরিয়াল কন্ট্রোলে চলে যায়, মানে ব্যাকটেরিয়া যে কবার ডিভাইড হবে সেই কবারে কিন্তু সেও ডিভাইড হবে। এই হচ্ছে মোটামুটি লাইটিক আর লাইসোজেনিকের মধ্যে পার্থক্য। আচ্ছা, চলে আসে পরবর্তী প্রশ্নে। চিত্র এ এর গঠন বর্ণনা করো। দেখো, চিত্র এইটা হচ্ছে আমাদের মোটামুটি T2 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে। এই ছবি আঁকার জন্য প্রথমত তুমি একটা হেড আঁকবা, ভাইরাসের মাথা, ভিতরে দিবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এটা ধরো ভাইরাসের মাথা, নিউক্লিক অ্যাসিড। এরপরে নিচে থাকবে হচ্ছে গিয়ে টেইল বা লেজ। এখন আমরা কি করি, মানে মাথার পরে কি থাকে, কলার থাকে, ঠিক আছে। তো ছোট করে কলার দিয়ে দিই পাশে, কলার, টেইলটা একটু বড় করে দিই, এই ধরো টেইল। আচ্ছা, নিচে থাকে হচ্ছে কি বেস প্লেট, মানে যার উপর সে দাঁড়ায় আছে, ঠিক আছে, বেস প্লেট। বেস প্লেটের সাথে থাকে স্পর্শক তন্তু। কি থাকে? স্পর্শক তন্তু থাকে নিচের দিকে। আচ্ছা, এগুলো হচ্ছে ফাইবার, ঠিক আছে, স্পর্শক তন্তু। অনেকে বলে ভাই এটাকে দেখতে মাকড়সার মতো লাগে। হ্যাঁ, আসলে দেখতে মাকড়সার মতো লাগে, বুঝছো, স্পর্শক তন্তু। তো স্পর্শক তন্তু থাকে, মাথা থাকে, হেড থাকে। একটু বড় করে দিলে ধরো, তন্তুগুলো বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তো এইগুলো আমাদের, এটা হচ্ছে কি মাথা। তো খাতায় কি লিখবা? লিখবা যে মাথা হচ্ছে ষড়ভুজ আকার, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, কলার, হচ্ছে গিয়ে টেইল বা লেজ, এগুলো হচ্ছে বেস প্লেট, পাকা হয়ে গেছে।
হ্যাঁ, এটা ধরো হচ্ছে স্পর্শক তন্তু। তো এই কয়েকটা পয়েন্ট মোটামুটি লিখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা এই কয়েকটা পয়েন্ট লিখবা ঠিক চিত্রের গঠনের জন্য। পরবর্তী প্রশ্নে আসো। আচ্ছা, অণুজীব এ হচ্ছে অকোষীয়, তার মানে এটা হচ্ছে ভাইরাস। অণুজীব বি হচ্ছে পেপটিডোগ্লাইকান নির্মিত কোষ প্রাচীর বিশিষ্ট। আমরা জানি যে পেপটিডোগ্লাইকান কার থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে, তার মানে বি হচ্ছে ব্যাকটেরিয়া। প্রথম প্রশ্নে আসছে রোগ সৃষ্টি এবং চিকিৎসায় উদ্দীপকের নির্দেশিত এ এর ভূমিকা। আচ্ছা, তো এ এর ভূমিকার ক্ষেত্রে আমরা দেখি, মানে তোমার অ্যাকচুয়ালি চাইছে হচ্ছে ভাইরাসের গুরুত্ব, বুঝছো? তো প্রথমত হচ্ছে রোগ সৃষ্টি। রোগ সৃষ্টির ক্ষেত্রে তুমি কি লিখবে? দেখো, তুমি মাথায় রাখবা যে প্রথমত মানুষের রোগ সৃষ্টি। তো ভাইরাস মানুষের কি কি রোগ সৃষ্টি করে তোমরা জানো যে জন্ডিস, ঠিক আছে, হারপিস। আচ্ছা, তোমাদের নেমোনিক দিচ্ছি এখান থেকে, দাঁড়াও। ভাইরাস ঘটিত রোগসমূহ মনে রাখার জন্য একটা ছোট্ট নেমোনিক ইউজ করতে পারো তোমরা, সেটা হচ্ছে হাই হাই, চীনে বসন্ত মাস এলো, ভাইকে জ্বরে পেল। হাইতে থাকো, হাইতে হচ্ছে কি হারপিস। তো হারপিস থেকে অনেকগুলো আছে, বুঝছো, হারপিস, এডেনো হারপিস সিমপ্লেক্স। আচ্ছা, হাইতে হচ্ছে হাম, মিজলস, হাম ও রুবেলা। চীন থেকে মনে করো চিকনগুনিয়া। বসন্ত থেকে বসন্ত, জল বসন্ত, গুটি বসন্ত। মাস থেকে মনে রাখবো হচ্ছে মাম্পস। এলো থেকে মনে রাখতে পারো যে এডেনো হারপিস সিমপ্লেক্স বা এডেনো, অথবা মনে রাখতে পারো এইডস মনে রাখতে পারো এখান থেকে। ভাইকে থেকে মনে রাখবা যে ভ্যাকসিনিয়া ভ্যারিওলা। আচ্ছা, মানুষের এটা দাও। জ্বর থেকে মনে রাখতে পারো তোমরা হচ্ছে গিয়ে ভাইরাল জ্বর, ঠিক আছে। তেলো থেকে মনে রাখবে পোলিও। তো এরপরে কি লিখবা? এরপর লিখবা হচ্ছে তুমি শুধু মানুষের তো রোগ হয় না, অন্য কারো তো রোগ হয়, ঠিক না? ধরো পশু পাখি, তো বলবো যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ, ঠিক আছে। তারপরে দেখো কি হতে পারে 3 নাম্বার। তারপরে ধরো তুমি বলতে পারো যে উদ্ভিদের রোগ। উদ্ভিদে কি বলবা? উদ্ভিদ বলবো হচ্ছে যে টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস হতে পারে। তারপরে ধরো হচ্ছে কি ধানের টুংরো রোগ। তারপরে বলতে পারো যে টমেটোর বুশিস্টেন্ট রোগ।
বাংলায় দেখো এটা ধরো। আচ্ছা এগুলো এরপর আসো, এইগুলো হচ্ছে রোগ সৃষ্টিতে, মানে কি কি রোগ সৃষ্টি করে। তো বেশ কিছু রোগের নাম লিখবা আর হচ্ছে এগুলো লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা এবার আসো, তোমাকে বলতে কি পরবর্তী পয়েন্ট যে চিকিৎসায়। তো অনেকে মাথায় আসতে পারে যে ভাই ভাইরাস কিন্তু সারা জীবন খারাপ জানছে, ঠিক না, ভাইরাস খারাপ কাজই করে, ওর আবার উপকারিতা কি থাকতে পারে। তো ভাইরাসে কিন্তু উপকারিতা অ্যাকচুয়ালি আছে, কিন্তু অন্য সেন্সে, বুঝছো। আমরা দেখি নাম্বার 1 হচ্ছে ভ্যাকসিন সৃষ্টি। ভ্যাকসিন তৈরিতে। তো এখন চিন্তা করতে পারো যে ভাই ভাইরাসের ভ্যাকসিন কি আমরা ভাইরাস দিয়ে বানাবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা কিন্তু ভাইরাসের ভ্যাকসিন অনেকগুলো থেকে ভাইরাস দিয়ে তৈরি করা হয়। আচ্ছা এর আগে একটু বলে নিই, মানে ছোট্ট করে, যে ভ্যাকসিন কী কাজ করে। ভ্যাকসিন করে কি জানো? ধরো তোমাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিব। করোনা কি করে, কি করোনা ভাইরাসটাকে তার ধরো ইনফেকশাস পাওয়ারটাকে কমায় ফেলে, তার অ্যাটাক করার ক্ষমতা কমায় ফেলে, তাকে নিউট্রালাইজ করে, শান্ত করে, ঠিক আছে। বা কোনোভাবে ধরো তাকে একটু মেরে ফেলে, ঠিক আছে, মৃত হতে পারে। ডিপেন্ড করে যে অনেকগুলোর উপরে, যে অনেকগুলো থেকে মৃত, অনেকগুলো থেকে পাওয়ার কম করে, ঠিক আছে। তো ওই ভাইরাসটার শক্তি হ্রাস করে তোমার বডিতে দিয়ে দেওয়া হয়। তার মানে যখন তোমাকে ভ্যাকসিন দিচ্ছে, ধরো তোমাকে করোনার ভ্যাকসিন দিচ্ছে, তখন তোমাকে একটা শক্তি হ্রাসকৃত করোনা দিচ্ছে, বুঝছো, পাওয়ারটাকে কমায় দিয়ে করোনা দিচ্ছে। তো এখন এটা করে কি জানো? এটা হচ্ছে তোমার বডিকে চেনায় রাখে, দেখেন ভাই করোনার চেহারা এরকম, নেক্সট টাইম যদি তোমাকে অ্যাটাক করে তাকে আগে মেরে ফেলবেন। তো তোমার বডির ইমিউন সিস্টেমকে করোনাকে চেনায় ভ্যাকসিনটা। তো এই কারণে তোমরা অনেকে খেয়াল করছো কিনা আমি জানি না, যে দেখবা যে ভ্যাকসিন দেওয়ার পরে অনেকেরই দেখবা যে পরদিন জ্বর আসে, বুঝছো। কেন জ্বর আসে? ওই যে তোমার বডি চিনতেছে, ফাইট করতেছে তাদের অ্যাগেনস্টে, অ্যান্টিবডি তৈরি করতেছে, তো এই টাইমটা দেখবা জ্বর আসে। আচ্ছা তো এখন পরীক্ষা তোমাদের কি লিখতে হবে, যে ভ্যাকসিন কোনটা কোনটা বানায়। তো এটার জন্য একটা নেমনি দিচ্ছি আমি তোমাদের, যে জনে জনে, মনে রাখবা যে জনে জনে পাশে বসে টিকা খাই। ঠিক আছে, জনে জনে পাশে বসে টিকা খাই। তো এখান থেকে জনেতে মনে রাখবা জন্ডিস, জনেতে মনে রাখবা জলাতঙ্ক, পাশে থেকে মনে রাখবা হচ্ছে পোলিও, বসে থেকে মনে রাখবা হচ্ছে বসন্ত, আর টিকা থেকে তো টিকাই, মানে ভ্যাকসিন আর কি। তো মনে রাখবা যে জন্ডিস, জলাতঙ্ক, পোলিও আর বসন্ত, এই রোগের বা এই ভাইরাসগুলোর প্রতিষেধক বা ভ্যাকসিনগুলো কিন্তু এটা থেকে তৈরি করা হয়। আচ্ছা ভ্যাকসিন তৈরির পরে তুমি লিখতে পারো নেক্সটে 2 নম্বর, যে এটা হচ্ছে ব্রোকেন টিউলিপ। এখন মাথায় প্রশ্ন আসতে পারে ভাই ব্রোকেন টিউলিপ মানে টিউলিপের গায়ে ছোপ ছোপ দেখা যায়, তো এটা মানে উপকারিতা কী হবে? আচ্ছা তো ব্রোকেন টিউলিপ করে কি জানো? মানে টিউলিপ ফুলের মধ্যে একটা ভাইরাস দেয়, ভাইরাসের কারণে কী হয় জানো? ভাইরাসের কারণে এই টিউলিপের মধ্যে ছোপ ছোপ দেখা যায়, দাগ দাগ দেখা যায়, একটা প্যাটার্ন তৈরি হবে, একটা শেপ তৈরি হবে আলাদা। তো যে শেপ তৈরি হচ্ছে এই প্যাটার্নের কারণে দেখতে সুন্দর লাগে, বুঝছো, এই কারণে বলা হয় ব্রোকেন টিউলিপ। তো এটা দাম বেড়ে যায় যখন নতুন একটা প্যাটার্ন তৈরি হবে, এর মধ্যে দেখতে সুন্দর লাগে, দাম বেড়ে যায়। তো এই কারণে এটাকে উপকারিতার মধ্যে ফেলেছে আর কি, বুঝছো। 3 নম্বর পয়েন্টে আসো, মিক্সো ভাইরাস। মিক্সো ভাইরাস হচ্ছে একটা ভাইরাস যেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় ব্যবহার করা হয়েছে, বুঝছো। অস্ট্রেলিয়ায় কি করছে জানো? এটাতে খরগোশ নিধন করছে, খরগোশ নিধন। তো দেখা গেছে খরগোশ অনেক বেড়ে গেছে, ফসল টসল খেয়ে ফেলতেছিল, তো মিক্সো ভাইরাসে দিয়ে খরগোশগুলোকে মানে মেরে ফেলছে আর কি, বুঝছো। আচ্ছা তো এরপর আসো আরেকটা পয়েন্ট লিখতে পারো, যে ব্যাকটেরিয়া ফাজ, মানে ব্যাকটেরিয়া খায়, ঠিক আছে। সো
ব্যাকটেরিয়ার নাম্বার কমানোর জন্য ব্যাকটেরিয়াফাজ ইউজ করা হয়। তো এই হচ্ছে মোটামুটি অপকারিতার পয়েন্ট, ঠিক আছে, উপকারিতা অপকারিতা। তো ভাইরাস থেকে আসলে এই কয়েকটা প্রশ্ন আসে: অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের গঠন, লাইডিস চক্র, লাইসোজেনিক চক্র, আর T2 ব্যাকটেরিয়াফাজের চিত্রটা। আচ্ছা, এরপরে আসে আমাদের পরবর্তী যে পার্টটা, সেটা হচ্ছে ডেঙ্গু। তো লিমা ও সীমা উভয় জ্বর আক্রান্ত, তারা ডক্টরের শরণাপন্ন হলো। ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখালেন যে লিমার রক্ত অনুচক্রিকা অনেক কমে গেছে। নাম্বার 1 পয়েন্ট, যে প্লেটলেট বা অনুচক্রিকা তার রক্তে কমে গেছে। আর সীমার রক্তে কি হচ্ছে? লাইসোলিসিন এবং হিমোলাইসিন বিদ্যমান। তো আমরা জানি যে এই লাইসোলিসিন হিমোলাইসিন কখন আসবে? ম্যালেরিয়াতে। তার মানে সীমার হয়েছে ম্যালেরিয়া, আর লিমার হয়েছে হচ্ছে কি ডেঙ্গু। এটার অ্যাকচুয়াল স্পেলিং কিন্তু ডেঙ্গি, ঠিক আছে, এটাকে ডেঙ্গি বলে অ্যাকচুয়ালি ইংলিশে, বাট আমরা সচরাচর বাংলা ডেঙ্গু হলে অভ্যস্ত, সো ডেঙ্গু পড়তে পারো, বাট অ্যাকচুয়াল স্পেলিং প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ডেঙ্গি। আচ্ছা, তো লিমার জ্বরের লক্ষণ দেখো, ডেঙ্গু জ্বরের লক্ষণ আমরা একসাথে 3টা শিখবো, বুঝছো? ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া। ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া তুমি মনে রাখবে, মানে 3টা একসাথে কেন শিখবো? এই 3টার দেখবা যে বৈশিষ্ট্য কাছাকাছি, ঠিক আছে, বা একই রকম দেখবো, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কমন বৈশিষ্ট্য। তো চলো দেখি ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়ার মধ্যে কি কি কমন জিনিস পাওয়া যায়। নাম্বার 1, এদের বাহক হচ্ছে কি মশা, ঠিক আছে, মশার মাধ্যমে ছড়ায়। নাম্বার 2, এদের মধ্যে কি কি সেম আছে দেখো। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এদের লক্ষণ কিন্তু কাছাকাছি, ঠিক আছে। লক্ষণে তুমি কি দেখবা? লক্ষণ নাম্বার 1 জ্বর, নাম্বার 2 হচ্ছে গিয়ে র্যাশ, নাম্বার 3 হচ্ছে গিয়ে জয়েন্টে ব্যথা, জয়েন্টে বা মাংসপেশিতে। ঠিক আছে, তো ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া এই 3টার মধ্যে কমন জিনিস হচ্ছে প্রথমত মশার মাধ্যমে ছড়ায়, আরও পার্টিকুলারলি বললে এডিস, ঠিক আছে। আচ্ছা, লক্ষণ কি? লক্ষণ হচ্ছে জ্বর, র্যাশ এবং জয়েন্টে ব্যথা। র্যাশ হচ্ছে কিছু লাল লাল আমাদের চুলকানি হয়, বুঝছো, দেখবে লাল হয়ে যায়, র্যাশ হয়ে। আচ্ছা, আরও কিছু কমন জিনিস আছে 3 নম্বর পয়েন্টে আসো দেখো। এই তিনটাই হচ্ছে কি আরএনএ ভাইরাস। তিনটা আরএনএ ভাইরাস। 4 নম্বর যে কমন পয়েন্টটা, সেটা হচ্ছে 3টাকেই বলা হয় ফ্লাভি ভাইরাস। ডেঙ্গুটি ফ্লাভি ভাইরাস, জিকাটি ফ্লাভি ভাইরাস, দেখবা বই লেখা আছে। তো ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া 3টা তোমরা একসাথে পড়বা। কি কি? এটা মশার মাধ্যমে ছড়ায়। লক্ষণ হচ্ছে জ্বর, র্যাশ, জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, আরএনএ ভাইরাস, ফ্লাভি ভাইরাস। তো আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল ডেঙ্গু। তো মনে রাখবা যে ডেঙ্গুতে পার্টিকুলারলি একটা জিনিস বেশি হয় বা একটা সিমটম দেখা যায়, সেটা হচ্ছে জয়েন্ট। বলতে গেলে এখানে দেখবা যে ডেঙ্গুতে শুধুমাত্র লিখে দিচ্ছি, দেখবা যে মেরুদণ্ডে ব্যথা হয়। তো মেরুদণ্ডে ব্যথা হওয়ার কারণে এই ডেঙ্গুকে বলা হয় ব্যাকবোন ফিভার, অথবা হাড় ভাঙা জ্বর। ডেঙ্গুতে এই মেরুদণ্ডে ব্যথাটা বেশি হয়, এই কারণে এটাকে বলা হয় হাড় ভাঙা জ্বর বা ব্যাকবোন ফিভার। তারপরে যেহেতু ডেঙ্গু কথা বলছে আমাদের, তো মনে রাখবে ডেঙ্গুতে পার্টিকুলার আরেকটা কি হয়, জ্বর 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রিতে চলে যায়, মানে এই রেঞ্জে থাকে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট, এই রেঞ্জের মধ্যে জ্বর থাকে ডেঙ্গুতে। আচ্ছা, এরপরে আসো, ডেঙ্গু যদি আরও কয়েকদিন থাকে, ঠিক আছে, প্রথম জ্বর থাকে, এরপর দেখবো জ্বর চলে গেছে, তার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা কমে যায়।
অনুচক্রিকা হ্রাস পায়। দেখো নর্মাল কত, নর্মাল হচ্ছে আমরা জানি অনুচক্রিকা হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ। নর্মাল রেঞ্জ 1.5 লাখ থেকে 4 লাখ। ডেঙ্গুতে হবে কি 1.5 লাখের কম চলে যাবে, ঠিক আছে? তো 1.5 লাখের কম যদি অনুচক্রিকা চলে যায়, তো দেখো অনুচক্রিকা আমাদের শরীরে কাজ কি, রক্ত জমাট বাঁধানো। তো অনুচক্রিকা করলে মানে যদি কমে যায়, তখন দেখবা যে আমাদের শরীরের আনইউজুয়াল জায়গা থেকে রক্ত বের হচ্ছে, মানে যেখান থেকে হওয়ার কথা না। যেমন ধরো দাঁতের মাড়ি, তারপর ধরো নখের গোড়া, ঠিক আছে? তারপরে ধরো তোমার মুখ থেকে আসতে পারে রক্ত। আচ্ছা, তো যেসব নাক থেকে আসতে পারে, মানে এক কথায় যেসব জায়গা থেকে নর্মালি রক্ত বের হয় না, সেখান থেকে রক্ত শুরু করবে, ঠিক আছে? তো বলতে পারো যে দাঁতের মাড়ি, এগুলো কিন্তু আরো পরের কন্ডিশন। শুরুতে জ্বর র্যাশ ওগুলি থাকবে, ধীরে ধীরে হবে এগুলো। আরও যখন জ্বর আগাবে তখন দাঁতের মাড়ি, নাক থেকে রক্তক্ষরণ। আচ্ছা, তারপরে দেখবে রক্তক্ষরণ মানে বেড়ে গেছে বডি থেকে। এরপর আসো আরেকটা সমস্যা দেখা যায়, যার নাম হচ্ছে হিমো কনসেন্ট্রেশন। হিমো কনসেন্ট্রেশন, ঠিক আছে? আমি ইংলিশটা লিখে দিচ্ছি, হিমো কনসেন্ট্রেশন। হিমো কনসেন্ট্রেশন জিনিসটা হচ্ছে তোমার রক্ত কনসেন্ট্রেট হয়ে যাবে, রক্ত বেশি, রক্তে পানি কমে যাবে, বুঝছো? কনসেন্ট্রেট হয়ে যাবে রক্ত। তো এটা বলতে পারো যে ভাই কনসেন্ট্রেট হওয়ার কারণ কি? দেখো তোমার বডি দেখতেছে যে প্লেটলেট কমে গেছে, যার কারণে তোমার রক্তক্ষরণ বেড়ে গেছে। রক্তক্ষরণ কমানোর জন্য আসলে ব্লাডটা কনসেন্ট্রেট হয়ে যাবে, বুঝছো? তো এখন এই যে কনসেন্ট্রেশন হয়ে যাবে, এই কন্ডিশনটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোম হয় হিমো কনসেন্ট্রেশন হলে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো তোমরা যেগুলো লিখবা। প্রথমত লিখবা কি? জ্বর, র্যাশ, জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা হবে বেশি নর্মালি, ব্যাকবোন ফিভার বা হাড় ভাঙা জ্বর। তাপমাত্রা লিখবা 103 থেকে 105, ঠিক আছে? এরপর তুমি হচ্ছে প্লেটলেটের নাম্বার লিখবা, 1.5 লাখ থেকে চলে যায়, কমে যায়। প্লেটলেট কমে গেলে কি হবে? রক্ত জমাট বাঁধবে না, তখন হচ্ছে অন্যান্য মানে বডির দাঁতের মাড়ি, নাক, এগুলোতে রক্তক্ষরণ শুরু হবে। এরপরে কি হবে? হিমো কনসেন্ট্রেশন হবে, ঠিক আছে? ব্লাডটা কনসেন্ট্রেট হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। এটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। এই হচ্ছে মোটামুটি ডেঙ্গু জ্বরের লক্ষণ। প্রতিকার পরীক্ষা আসে, তো প্রতিকার থেকে একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের বই সুন্দর করে লেখা আছে, এটা এমসিকিউতে আসে, যে কারো যদি ডেঙ্গু হয় তাকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, ঠিক আছে? অ্যাসপিরিন দিলে অবস্থা আরো খারাপ হবে, বুঝছো? আচ্ছা, তো কি দেওয়া লাগবে? তুমি নর্মালি জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিতে পারো। ঠিক আছে? নাপা বা অন্য প্যারাসিটামল তোমরা দিতে পারো, কিন্তু অ্যাসপিরিন দেওয়ার জন্য পরীক্ষা আসে ডেঙ্গু জ্বরের ম্যানেজমেন্ট নিয়ে, আচ্ছা মানে ট্রিটমেন্ট নিয়ে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডেঙ্গু। তো পরের পয়েন্টে আসো কি আছে। তো আমাদের কিন্তু ভাইরাস পার্টটা মোটামুটি শেষ। ভাইরাস পার্ট এ পর্যন্ত ছিল। ভাইরাস থেকে আমরা যা যা পড়ছি, আশা করা যায় যে এর মধ্যে থেকেই প্রশ্ন আসা উচিত বা আসা সম্ভব। নর্মালি দেখবা যে বেশিরভাগ বোর্ডেই এই টপিকগুলোর মধ্যে থেকেই সিকিউ চলে আসবে। আচ্ছা, তো আমাদের পরের টপিকটা আসছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া থেকে আমরা দেখি প্রথম কোয়েশ্চেন কি আসছে, যে উদ্দীপকের কিউ নির্দেশিত হচ্ছে। কিউ কি দেখি আমরা? কিউতে আছে শুধু রাইবোজোম, হ্যাঁ শুধু রাইবোজোম আছে, তার মানে কিউটা হচ্ছে আদিকোষী বলা যাচ্ছে। আচ্ছা, তো কিউ দ্বারা গঠন চেয়েছে। তো কিউ হচ্ছে আদিকোষী এবং কিউ হচ্ছে এটা ব্যাকটেরিয়া, এখান থেকে আমরা বুঝতে পারতেছি, কারণ দুইটা কিন্তু অণুজীব। দেখছো, পিও কিউ দুই অণুজীব। পিতে কোনো অঙ্গাণু নেই, মানে পি হচ্ছে ভাইরাস এবং কিউ হচ্ছে ব্যাকটেরিয়া।
তোমাকে বলছে হচ্ছে এই ব্যাকটেরিয়ার গঠন। চলো আমরা ব্যাকটেরিয়ার গঠনটা আঁকি। দেখো এই ধরো ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, প্লাজমা মেমব্রেনের বাইরে থাকবে হচ্ছে কোষ প্রাচীর। বাইরে থাকবে ধরো কোষ প্রাচীর, ঠিক আছে। আচ্ছা, কোষ প্রাচীরের বাইরে আরেকটা আবরণ থাকতে পারে, তাকে বলা হচ্ছে ক্যাপসুল। সব ব্যাকটেরিয়া থাকে না, কিছু ব্যাকটেরিয়া থাকে ক্যাপসুল বা স্লাইম স্তর। প্লাজমা মেমব্রেনটা দেখো মাঝে মধ্যে এখান থেকে ভিতরের দিকে চলে আসে, এটাকে বলা হয় মেসোজোম। এখানে ধরো অত অ্যাকচুয়ালি নিউক্লিয়াস মানে কোনো নিউক্লিয়ার এনভেলপ নাই, যেহেতু ব্যাকটেরিয়াটা আদিকোষী কোষ, আমরা জানি আদিকোষী জীব। তো যেই পার্টটা হচ্ছে ওর ডিএনএ গুলো থাকে, মানে নিউক্লিক অ্যাসিডটা থাকে, তাকে আমরা বলবো নিউক্লিয়য়েড অঞ্চল। ঠিক আছে, মানে নিউক্লিয়াসের মতো। আচ্ছা, বাইরেটা হচ্ছে ক্যাপসুল, লিখলাম অলরেডি। ক্যাপসুলের আরেক নাম হচ্ছে ক্যাপসুল বা স্লাইম স্তর। এটা হচ্ছে একে বাহ্যিক আঘাত থেকে বা বাহ্যিক কোনো কাজ থেকে প্রতিরোধ করে, বাঁচায় রাখে, এটাকে বুঝছো, সেফ গার্ড দেয়। এখানে আছে কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। তো তোমাদের পরীক্ষায় ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন আছে, মানে কি দ্বারা গঠিত? তোমরা মনে রাখবা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকান দ্বারা গঠিত, পেপটিডোগ্লাইকান। সাথে কি থাকে? সাথে থাকে হচ্ছে মনে রাখবা মুরামিক অ্যাসিড ও টিকোইক অ্যাসিড। মুরামিক অ্যাসিড, মুরামিক ও টিকোইক অ্যাসিড। আচ্ছা, তো এটা ধরো মেসোজোম। মেসোজোম এটা ধরো হচ্ছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখানে নিউক্লিয়ার চলে গেল। এবার আসো কিছু পিলি বের হয়ে বুঝছো, লম্বা লম্বা পিলি। এই পিলির কাজ কি? পিলি হচ্ছে পোষক দেহের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। ধরো ব্যাকটেরিয়া অন্য কারো দেহে অ্যাটাক করতেছে, তখন এই পিলিটা কি আগে বসে, ঠিক আছে। পিলিটা হচ্ছে সংযুক্ত হতে সাহায্য করে। পিলি ছাড়াও কি থাকে? ফ্লাজেলা থাকে, বুঝছো, এরকম বের হয়ে থাকা, ধরো এরকম ফ্লাজেলা থাকে, ঠিক আছে, এরকম ফ্লাজেলা থাকার বডি থেকে বের হওয়া। ঠিক আছে, এগুলো ধরো ফ্লাজেলা। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্লাজেলা। এছাড়া কি আছে দেখো, এর হচ্ছে রাইবোজোম থাকবে অবশ্যই, যেহেতু আমি জানি রাইবোজোম হচ্ছে আদিকোষেও থাকে, রাইবোজোম থাকবে। আদিকোষের রাইবোজোম কত এস? 70S। তোমার হচ্ছে কি 70S রাইবোজোম থাকবে। আর তাছাড়া দেখো কি থাকবে? ভলিউটিন থাকবে। ভলিউটিন হচ্ছে বেসিক্যালি কিছু স্টার্চ দানা, বুঝছো, অন্যভাবে আর কি, ভলিউটিন।
আর তাছাড়া আচ্ছা ব্যাকটেরিয়াল যে মেইন যেই ডিএনএ, ঠিক আছে, আর ব্যাকটেরিয়াল ডিএনএ ছাড়াও আরেকটা এক্সট্রা ডিএনএ থাকে সার্কুলার, মানে গোল করে আরেকটা ডিএনএ থাকে এক্সট্রা। এই যে এক্সট্রা ডিএনএটা, এটাকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিডটা দেখো কি হয়, প্লাজমিডটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর হিসেবে ইউজ করা হয়। তো আমরা জানি ভেক্টরের কাজ কি, মানে প্লাজমিডের মধ্যে কিছু ডিএনএ দিয়ে এক জীব থেকে অন্য জীবে ট্রান্সফার করা হয়, বুঝছো? আচ্ছা, তো গেল আমাদের ফ্ল্যাজেলা, পিলি, স্লাইম স্তর, মেসোজোম, ভলিউটিন। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। আচ্ছা, তো এখানে তোমাদের একটা কনফিউশনের কথা বলে দিই। এই ছবিটা কিন্তু কনফিউজিং, বুঝছো? মানে ছবি দেখে অনেকে বলে যে ফ্ল্যাজেলা সংখ্যা বেশি, পিলির সংখ্যা কম, কিন্তু না। তোমাদের বই দেখবে যে ফ্ল্যাজেলা এবং পিলির পার্থক্য দেওয়া আছে, এবং সেখানে দেখবে লেখা আছে যে পিলির নাম্বারটা কিন্তু বেশি থাকে। তো মনে রাখবা, ফ্ল্যাজেলা কিন্তু কম থাকে তুলনামূলকভাবে, ঠিক আছে? পিলি কিন্তু থাকে বেশি ফ্ল্যাজেলা থেকে। ছবিতে কিন্তু দেখা যাচ্ছে পিলি বেশি, কিন্তু আসলে কিন্তু বইয়ে লেখা আছে যে ফ্ল্যাজেলা থেকে, তো ছবি দেখা যাচ্ছে পিলি কম, বাট আসলে দেখবো যে লেখা আছে বইয়ে ফ্ল্যাজেলা থেকে পিলি বেশি। আচ্ছা, ফ্ল্যাজেলার কাজ কি দেখো, মুভমেন্টে বা চলতে সাহায্য করে, লোকোমোশনে সাহায্য করে। পিলি হচ্ছে সংযোগ দিতে সাহায্য করে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাকটেরিয়ার গঠন। পরবর্তী প্রশ্নে আসো যে জিন প্রকৌশল ও পরিবেশ ব্যবস্থাপনায় উদ্দীপকের পি এর বহুবিধ ব্যবহার আছে। দেখো, পি হচ্ছে আণবিক্ষণিক আদিকোষীয়, মানে পি একটা ব্যাকটেরিয়া একটা, ঠিক আছে? তো জিন প্রকৌশল ও পরিবেশ ব্যবস্থাপনায় বলছে, এখানে আমরা একসাথে হলো ব্যাকটেরিয়ার সবগুলো বৈশিষ্ট্য শিখে ফেলি, কারণ এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়ার উপকারিতা, ব্যাকটেরিয়ার অপকারিতা, ব্যাকটেরিয়া কোন কোন কাজে লাগে, ঠিক আছে? চলো আমরা দেখি ব্যাকটেরিয়ার উপকারিতা। আচ্ছা, প্রথমত আসলে ব্যাকটেরিয়ার উপকারিতার মধ্যে নাম্বার 1, অ্যান্টিবায়োটিক তৈরি। অ্যান্টিবায়োটিক তৈরিতে আচ্ছা, তো অ্যান্টিবায়োটিক তৈরিতে তোমরা একটা কাজ করবে, বুঝছো? এখানে ব্যাকটেরিয়াগুলোর নাম দিবা, পরীক্ষায় সবাই উপকারিতা জাস্ট মানে উপকারিতাগুলো লিখবে। তোমরা প্রত্যেকটা উপকারিতা লিখে ব্যাকটেরিয়াগুলোর নাম দিবা, তাহলে মার্কটা ভালো আসবে, বুঝছো? তো ব্যাকটেরিয়ার নামের ক্ষেত্রে দেখো, ব্যাসিলাস সাবটিলিন, ব্যাসিলাস পলিমিক্সা, ঠিক আছে? তো এখানে একটা ভুল আছে, বুঝছো? খেয়াল রাখবা, প্রত্যেকটা সাইন্টিফিক নামের আছে কিন্তু আন্ডারলাইন করতে হবে, এই ভুলটা কেউ করো না, ঠিক আছে? সাইন্টিফিক নামের নিয়মটা কিন্তু মাথায় রাখবা, যে সাইন্টিফিক নাম লিখলেই আমাদের আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, এরপর আসো দুই নম্বর পয়েন্ট, যে ভ্যাকসিন তৈরিতে, বুঝছো? প্রতিষেধক তৈরি। ভ্যাকসিন তৈরিতে কোনটা কোনটা লাগবে দেখো, মনে রাখবে ডিপিটি টিকা আছে না, ডিপিটি টিকা। ডিতে হচ্ছে ডিপথেরিয়া, ঠিক আছে? পিতে হচ্ছে পার্টুসিস, টিতে হচ্ছে টিটেনাস। বাংলার সাথে ইংলিশ নামগুলো লিখলাম কারণ এই যে ডিপথেরিয়া স্পেলিং, এটা স্পেলিং কিন্তু দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার ইসের জন্য ইম্পর্টেন্ট, ইংলিশের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে?
তো ডিপথেরিয়া বাংলা ডিপথেরিয়া, এটা কোনো কিছু নাই, তা লেখারও কিছু নাই। পার্টোসিসের বাংলা মনে করবো যে হুপিং কাশি, ঠিক আছে, হুপিং কফ, হুপিং কাশি। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বোর্ডেটেলা পার্টোসিস, ঠিক আছে। তো পার্টোসিস মনে রাখলে হচ্ছে। আচ্ছা, টিতে হচ্ছে টিটেনাস মানে ধনুষ্টঙ্কার। এই টিটেনাস হলে দেখবে যে মানুষজন যে ধনুকের মতো বাঁকা যায়, বুঝছো, ধনুকের মতো এরকম বডি বাঁকা যায়, এই কারণে বলে ধনুষ্টঙ্কার বা টিটেনাস। আচ্ছা, এটা গেল আমাদের চিকিৎসা ক্ষেত্রে। এবার আসো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ব্যবহার। নাম্বার 1 আসো নাইট্রোজেন সংবন্ধন। তো আমাদের নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করা হচ্ছে। নাইট্রোজেন সংবন্ধন মানে কি, এটাকে আমরা চিন্তা করি। দেখো, আমাদের মাটিতে কিন্তু নাইট্রোজেন পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে। কিন্তু মাটিতে মানে বায়ু থেকে মাটিতে কে নেয়? বায়ুর যে নাইট্রোজেন ধর এখান থেকে তো উদ্ভিদ নিবে, ঠিক আছে, উদ্ভিদ ধর এখান থেকে নিবে, বায়ু নাইট্রোজেনগুলোকে মাটিতে আনে, ঠিক আছে। এটাকে বলে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্স করে মাটিতে। আচ্ছা, এই জন্য ব্যাকটেরিয়া দরকার হয় আমাদের। এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে তোমার মনে রাখবো হচ্ছে এপিসি দিয়ে, বুঝছো, এপিসি একটা গাড়ি আছে, বুঝছো, আর্ন পার্সোনাল ক্যারিয়ার, দেখবো পুলিশের বড় বড় গাড়িগুলো, ওগুলো বলে এপিসি। তো এতে মনে রাখবো হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। পিতে মনে রাখবো হচ্ছে সিউডোমোনাস। সিতে মনে রাখবো হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, এপিসিতে মনে রাখবে এটাকে অ্যাজোটোব্যাক্টর। দেখো অ্যাজো, এটা মনে রাখা কিন্তু সহজ। দেখো অ্যাজো, তোমরা জানো যে কেমিস্ট্রিতে পড়ছো যে অ্যাজো, অ্যাজোমূলক। অ্যাজো ওয়ার্ডটার মানে হচ্ছে নাইট্রোজেন, ঠিক না? অ্যাজো শব্দটার মানে কিন্তু হচ্ছে নাইট্রোজেন। তো অ্যাজোটোব্যাক্টর করবে কি, নাইট্রোজেন সংবন্ধন করবে। বাকি দুটো নর্মালি মনে রাখলাম যে অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। এরপর আসো নাইট্রিফিকেশন। আরেকটা হচ্ছে নাইট্রিফাইং। আচ্ছা, নাইট্রিফিকেশন হচ্ছে তোমরা দেখবা যে অ্যামোনিয়াকে নাইট্রেটে কনভার্ট করা, নাইট্রিফিকেশন। নাইট্রিফাইং হচ্ছে এই নাইট্রাইটকে, মানে অ্যামোনিয়াকে নাইট্রেট করা হচ্ছে নাইট্রিফিকেশন, আর নাইট্রিফাইং হচ্ছে নাইট্রাইটকে নাইট্রেটে কনভার্ট করা। তো এবার আসো নাইট্রিফিকেশন করে কে, নাইট্রিফাই করে কে? নাইট্রিফিকেশন করে হচ্ছে মনে রাখবো নাইট্রো দিয়ে। দেখো নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস। নাইট্রিফাইং এর মধ্যে আসো, নাইট্রিফাইং থেকে মনে রাখবো নাইট্রোব্যাক্টর। আচ্ছা, 4 নম্বর আসো পতঙ্গনাশক। পতঙ্গনাশক হিসেবে ইউজ করা হয় মনে রাখবা ব্যাসিলাস থুরিঙ্গিয়েন্সিস, ব্যাসিলাস থুরিঙ্গিয়েন্সিস। এটা হচ্ছে পতঙ্গনাশক বা ইনসেকটিসাইড হিসেবে ইউজ করা হয়।
এবার আসলে গবাদি পশুর খাদ্য। এখান থেকে মনে রাখবো হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এই হচ্ছে মোটামুটি কৃষিক্ষেত্রে। এবার আসো শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রের ক্ষেত্রে প্রথমে মনে রাখবা যে চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে মানে ম্যানুফ্যাকচার, বুঝছো, প্রক্রিয়াজাতকরণ। চা, কফি, তামাকের প্রক্রিয়াজাতকরণ বা চা, কফি, তামাকে ম্যানুফ্যাকচার। আচ্ছা, তো এখন আমাকে বলো যে তোমার চেনা জানা মানে বাংলাদেশে এমন লোক পাওয়া খুবই মুশকিল যারা হচ্ছে চা, কফি অথবা তামাক মানে সিগারেট খায় না, বুঝছো। দেখবা যে তোমার আশেপাশে যারা আছে সবাই কম বেশি চা, সিগারেট সবাই না খেলেও চা, কফি সবাই খায়। তো দেখো, চা, কফি, তামাকের তুমি যদি কোনো বিজনেস খোলো, এটা কি লস করার কোনো চান্স আছে? নাই কিন্তু, ঠিক না? মানে একটা মেগা বিজনেস। চা, কফি, তামাকের যে বিজনেস করে সেটা মেগা বিজনেস, কারণ সবাই কম বেশি এগুলোর মধ্যে আছে, সবাই কম বেশি এগুলো খায়। তো মনে রাখবা যে চা, কফি, তামাকের বিজনেসটা হচ্ছে মেগা বিজনেস। তো এটার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাসিলাস মেগাটেরিয়াম। ঠিক আছে, ব্যাসিলাস মেগাটেরিয়াম, চা, কফি, তামাকের প্রক্রিয়াজাতকরণ। এরপর আসে দুগ্ধ শিল্পে 2 নম্বর, ডেইরি প্রোডাক্ট। তো তোমরা জানো যে দধি, তারপরে পনির, এগুলো তৈরিতে ব্যাকটেরিয়া ইউজ করা হয়, ঠিক না? তো এখানে মনে রাখবা যে দুগ্ধ শিল্প হচ্ছে ইউজ করা হয় স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। তিন নম্বর পয়েন্টে আসো। এটা হচ্ছে পাট শিল্পে। পাট শিল্পে মনে রাখবো হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। চামড়া শিল্পে থেকে মনে রাখবো হচ্ছে ব্যাসিলাস। এরপরে মনে করো হচ্ছে আরো কিছু আছে তোমাদের ছোটখাটো, ভিটামিন তৈরিতে, ভিনেগার তৈরিতে একটা আছে, জানো যে অ্যাসিডোব্যাক্টর, মনে আছে না? অ্যাসিডোব্যাক্টর। এরপরে তোমার আছে হচ্ছে ধরো ভিটামিন তৈরিতে এরপর আছে মনে করো যে রাসায়নিক পদার্থ তৈরিতে। আচ্ছা, ভিটামিন তৈরিতে কিছু ভিটামিন আছে, বুঝছো, মানে একটা প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়া কোন কোন ভিটামিন তৈরি করে। তো এটা আলাদা করে মনে রাখো, বুঝছো, ব্যাকটেরিয়া তৈরি করে তোমরা মনে রাখবে হচ্ছে এটা নেমোনিক, যে মানে ব্যাকটেরিয়া কোন কোন ভিটামিন তৈরি করে, প্রশ্নে আসে, পরীক্ষায় দেখবা, এমসিকিউতে আসে। তো মনে রাখবে হচ্ছে বিবিকে বাটিতে ফল দাও, ঠিক আছে। বি থেকে মনে রাখবে ভিটামিন B1, বা আরেক নাম হচ্ছে থায়ামিন।
বিতে মনে রাখবে ভিটামিন B2, যার নাম হচ্ছে রিবোফ্লাভিন। আরেক নাম তোমরা আপাতত নাম মনে রাখলে চলবে, এই কঠিন নামগুলো, বাস ভিটামিন B1 B2 এটা মনে রাখতে হবে, ঠিক আছে। কে থেকে মনে রাখবে ভিটামিন কে। বাটি থেকে মনে রাখবে হচ্ছে বায়োটিন, বায়োটিন হচ্ছে B7। ফল থেকে মনে রাখবে ফলিক অ্যাসিড। ঠিক আছে, সো বিবিকে বাটিতে ফল দাও, ফলিক অ্যাসিড এটা ভিটামিন বি, ঠিক আছে। তো দেখো বিবিকে বাটিতে ফল দাও, ভিটামিন B1 B2 কে বায়োটিন ফলিক অ্যাসিড, এগুলো মানে এই ভিটামিনগুলো হচ্ছে ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। আচ্ছা, এবার আসো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এক্সট্রা, সেটা হচ্ছে মানব জীবনে কি কি কাজে লাগে। মানে মনে করতে পারো এটা হচ্ছে আদার্স, ঠিক আছে। শিল্পক্ষেত্রে হলো, কৃষিক্ষেত্রে হলো, ওষুধ তৈরিতে হলো, এখানে হচ্ছে আদার্স, ঠিক আছে। তো একসাথে লিখছে মনে করো। আচ্ছা, এখান থেকে মনে রাখবো যে নাম্বার 1 জিন প্রকৌশল। আচ্ছা, এটা আমরা মানব জীবন না লিখে এটাকে একসাথে লিখি, মানে আদার্স, ঠিক আছে। আচ্ছা, তো পরিবেশটা মনে রাখো, জিন প্রকৌশল ইউজ করা হয় এটাকে, জিন প্রকৌশলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে। আচ্ছা, আরেকটা তোমাদের পার্টিকুলার যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে বলি, যে পরিবেশের ক্ষেত্রে কোন কোন জায়গায় লাগে। পরিবেশ ভারসাম্য দেখছো না, কোথায় কোথায় ব্যাকটেরিয়া লাগে। তো এখান থেকে মনে রাখবা যে প্রথমত হচ্ছে তোমার নাম্বার 1 আবর্জনা নিষ্কাশন, আবর্জনা পচন। শোনো, আবর্জনা ব্যাকটেরিয়া পচা, এই কারণে ব্যাকটেরিয়াকে বলা হয় প্রাকৃতিক ঝাড়ুদার, ঠিক আছে। এটা মনে রাখবে নামটা, প্রাকৃতিক ঝাড়ুদার। দুই নম্বর পয়েন্টটা আসে পয় নিষ্কাশনে, মানে সিওএইচ, ঠিক আছে, সিওএইচ। পয় নিষ্কাশন থেকে মনে রাখবে হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে জুগ্লিয়া রেমিগেরা। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে পয় নিষ্কাশনে হেল্প করে, পয় নিষ্কাশনে সাহায্য করে। 3 নম্বর পয়েন্টে আসো, তেল অপসারণ। সিউডোমোনাস সিউডোমোনাস অ্যারুগিনোসা। তেল অপসারণ জিনিসটা কি, ধরো তোমার সমুদ্রে অনেক সময় জাহাজ থেকে তেল লিক হয়, বুঝছো। তেল লিক হলে উপরে একটা তেলের লেয়ার পড়ে যায়। তো এখন যদি উপরে তেলের একটা লেয়ার পড়ে, তখন এর নিচে যত মানে প্রাণী আছে, ঠিক আছে, জলজ প্রাণী, ধরো মাছ, ঠিক আছে, জলজ উদ্ভিদ যারা থাকে, এই মাছগুলো তো মারা যাবে, ঠিক না। কারণ কেন মারা যাবে, অক্সিজেনটা পাবে না। তেলের একটা লেয়ার যদি পানিতে পড়ে, অক্সিজেন কিন্তু ভিতরে আসতে পারবে না, তখন এই মাছগুলো মারা যাবে। তো এখন করে কি, ধরো সমুদ্রে মাছে তেল পড়ছে, তুমি তো আর কি ঝাঁপ দিয়ে গিয়ে তেল কুড়ে আনবে না, ঠিক না, সাগরের মাঝখানে। কিছু ব্যাকটেরিয়া ছেড়ে দেয়, যেমন সিউডোমোনাস অরিগিনোসা, এই ব্যাকটেরিয়াগুলো তেলকে অপসারণ করে। 4 নাম্বারটা লিখতে পারো, সেটা হচ্ছে বায়োগ্যাস তৈরি, বুঝছো, বায়োগ্যাস উৎপাদনে। বায়োগ্যাস মানে বজ্র থেকে, বুঝছো, আমাদের শক্তি উৎপাদন করা যায়, নবায়নযোগ্য শক্তি একটা। তো বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তো এই হচ্ছে মোটামুটি ব্যাকটেরিয়ার উপকারিতা। এবার আসো ব্যাকটেরিয়ার অপকারিতা। অপকারিতা শুরুতে লিখবো হচ্ছে কি মানুষের রোগ সৃষ্টি। ঠিক আছে, তো মানুষের রোগ সৃষ্টিতে দেখো আমাদের কি কি আছে ব্যাকটেরিয়ার মধ্যে। তোমরা জানো যে
নিউমোনিয়া আছে একটা, ডিপ্লোকক্কাস নিউমোনি। এরপর তোমার আছে ধরো হচ্ছে গিয়ে কলেরা, ভিব্রিও কলেরি। ঠিক আছে, এরপরে কি হয় দেখো, এটা নিউমোনিয়ার জন্য, এটা কলেরার জন্য। টাইফয়েড হতে পারে, স্যালমোনেলা টাইফি। টাইফয়েড রোগের ভাইরাস। এরপর তুমি আরও পরে একটু আগে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। ঠিক আছে, এগুলো নাম দেওয়া লিখবা। তো এগুলো মোটামুটি লিখবা যে মানুষের কী রোগ হয়। আরও আছে বুঝছো, কিছু এসটিডি হয় বুঝছো, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই এসটিডি কয়েকটা হয়, যেমন তোমার গনোরিয়া। গনোরিয়ার নাম আছে দেখবা, নেসেরিয়া, গনোরিয়া। এরপরে হচ্ছে তোমার সিফিলিস হতে পারে, সিফিলিস। সিফিলিসের ব্যাকটেরিয়ার নাম কিন্তু ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসবে। গনোরিয়াটা নিজেটা বলা বুঝছো, নেসেরিয়া, গনোরিয়া নামের মধ্যেই আছে। সিফিলিস কিন্তু নামের মধ্যে নাই। সিফিলিস হচ্ছে তোমার ট্রেপোনেমা পেলডাম। তো এটা হচ্ছে কিসের কারণে হয়? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এরপর আসে উদ্ভিদের রোগ। উদ্ভিদের রোগ থেকে তোমরা জানো যে ধানের একটা রোগ হয়, ধানের লিফ ব্লাইট। কার কারণে হয়? জ্যান্থোমোনাস ওরাইজি। এটার নাম লিখলাম কারণ দেখবা যে এই নামটা একটু পরেও আছে বুঝছো। তোমাদের ধানের পাতার যে রোগটা, ব্লাইট রোগ, এই ব্লাইট রোগ নিয়ে আর বড় করে লেখা আছে দেখবা, জ্যান্থোমোনাস ওরাইজি। জানো যে ওরাইজি মানে ওরাইজি সাইটিফাই পড়ছো না, যে প্যাডি বা ধানের সাইন্টিফিক নাম, সেখান থেকে মনে রাখতে পারো, জ্যান্থোমোনাস ওরাইজি। এরপর তোমার কি হতে পারে? গমের টুন্ডু রোগ দেখবা। এরপরে কি হতে পারে? লেবুর ক্যাঙ্কার রোগ হতে পারে, লেবুর ক্যাঙ্কার। ঠিক আছে, আচ্ছা এরপর আর কি হয় দেখো, এই ব্যাকটেরিয়া আরও কিছু করে দেখো, খাদ্যদ্রব্যের পচন করে, খাবারটাকে পচে। দেখবে একটা খাবার যদি বেশি দিন থাকে, সে ব্যাকটেরিয়া পচায় ফেলে বুঝছো, সবাই কম বেশি জানো। গ্রীষ্মকালে বেশি হয়, গরমে বেশি হয় এটা। আচ্ছা 4 নম্বরে আসো, সেটা হচ্ছে মাটির উর্বরতা বিনষ্টকরণ। মাটির উর্বরতা বিনষ্টকরণ মানে মাটির উর্বরতা নষ্ট করে। পাঁচ নম্বরে মনে রাখতে পারো, যানবাহনের দুর্ঘটনা বুঝছো। অনেক সময় বিমানের তেলে একটা জিনিস তৈরি হয়, মানে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়ার কারণে বিমানের দুর্ঘটনা ঘটতে পারে বুঝছো। নামটা মনে রাখতে পারো, ক্লস্ট্রিডিয়াম। এই তো, এই হচ্ছে মোটামুটি ব্যাকটেরিয়ার অপকারিতা। আরেকটা বলতে পারো যে লোহার পাইপের ক্ষত। এখান থেকে মনে রাখবো ব্যাকটেরিয়ার নামটা, সেটা হচ্ছে ডি সালফোভিব্রিও বুঝছো। ডি সালফোভিব্রিও। এটা কেন বললাম? কারণ দেখো লোহা দেখে অনেকে হচ্ছে বুঝছো এটাকে ডি ফেরোভিব্রিও দেখায়, তো মনে রাখবে এটা কিন্তু ডি সালফোভিব্রিও। ঠিক আছে, লোহা মানে ফেরাম না এখানে। ঠিক আছে, এক্সেপশন, বায়োলজি এরকম বুঝছো। তো এখানে মনে রাখবে যে ডি সালফোভিব্রিও, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, কারণটা লিখে দিলাম এটা আলাদা করে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাকটেরিয়া উপকারিতা এবং অপকারিতা। চলে আসে পরের প্রশ্নে। দেখো কি বলছে, কৃষি শিল্পে ক্ষেত্রেও ব্যয়ের উদ্দীপক। আচ্ছা বি অলরেডি করছি আমরা, কৃষি ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে। ঠিক আছে, অনুজীবী গুরুত্ব একটু আগে করে আসলাম। পরের প্রশ্নে আসে আমরা, একই পরিবারের 2 ভাই অসুস্থ, বড় ভাইয়ের অনেক জ্বর, রক্তে প্লেটলেট হ্রাস পেয়েছে, মানে আর হচ্ছে ডেঙ্গি।
ছোট ভাই কি হচ্ছে দেখো, বমি করছে এবং চাল ধোয়া পানির মতো মলত্যাগ করতেছে। এই পয়েন্ট থেকে মনে রাখতে পারো, হচ্ছে কলেরা। কলেরা কার কারণে হয়? ব্যাকটেরিয়ার কারণে হয়, যার নাম ভিব্রিও কলেরি। তো কি বলছে দেখো, দুই ভাইয়ের রোগ জীবাণুর মধ্যে পার্থক্য। তার মানে তোমাকে ডেঙ্গুও চাইনি, কলেরাও চাইনি, তোমাকে বলছে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। চলো আমরা দেখি। আচ্ছা, ফার্স্ট আসে প্রকৃতি। মনে রাখবে ভাইরাস হচ্ছে অকোষীয়। এটা হচ্ছে কোষীয়, বা বলতে পারো আদিকোষীয়। এরপর হচ্ছে আকার। ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, বুঝছো? মানে এটাকে তুমি নর্মাল মাইক্রোস্কোপে দেখবা না, ওকে দেখার জন্য লাগবে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো মনে রাখবে যে অতি আণুবীক্ষণিক। আর ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। এরপরে আসো কেলাসীকরণ বা কেলাস। ভাইরাসকে কেলাসিত করা যায়, ব্যাকটেরিয়াকে যায় না। আচ্ছা, এবার আসো নিউক্লিক অ্যাসিড না, তোমরা এরপরে দেখো হচ্ছে এনজাইম। দেখো আমরা জানি কি ভাইরাসে কিন্তু কোনো পুষ্টি লাগে না, ঠিক না? মানে ওর কোনো খাবার দাবার লাগে না। তো খাবার দাবার ডাইজেশনের জন্য এনজাইমও লাগে না। তো ভাইরাসের হচ্ছে এনজাইম লাগে না, মানে থাকে না আর কি, ব্যাকটেরিয়া এনজাইম থাকে। আচ্ছা, এবার আসে নিউক্লিক অ্যাসিড। ভাইরাসে কি বলছিলাম যে নিউক্লিক অ্যাসিড থাকে যে কোনো একটা, ডিএনএ অর আরএনএ, মানে ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে, যে কোনো একটা থাকবে। আর ব্যাকটেরিয়া থাকতে পারে দুইটা, উভয় একই সাথে থাকতে পারে। ঠিক আছে, এখানে যে কোনো একটা থাকে। তো এই হচ্ছে মোটামুটি ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। চারটা বলতে পারো যে কোষীয় অঙ্গাণু, বুঝছো? বাড়িতে পারো আর কি, এত বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট না, বাট দিয়ে দিও যে কোষীয় অঙ্গাণু ভাইরাস থাকে না, এটা থাকে। আসলে এটা অকোষীয় হওয়ার কারণে হচ্ছে, বুঝছো? অকোষীয় মানে তো কোষই নেই, তো কোষীয় অঙ্গাণু কোথা থেকে আসবে? ঠিক আছে, তো এই হচ্ছে কয়েকটা পয়েন্ট দিবা যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাইরাস নিয়ে কথাবার্তা, ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা। ব্যাকটেরিয়ার পার্ট থেকে তোমরা এই ধরনের প্রশ্নই দেখবা যে ব্যাকটেরিয়ার গঠন, তারপর দেখবো হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা, এবং ফাইনালি ব্যাকটেরিয়া ভাইরাসের পার্থক্য। তাছাড়া একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার জনন। ঠিক আছে, তো মনে রাখবে ব্যাকটেরিয়া কী হয়, দ্বিবিভাজন হয়। তো এটা খুব বেশি আসে না, বাট আসলেও মনে রাখবে দ্বিবিভাজন হয়। খুবই সিম্পল, বুঝছো? একটু দেখাই দিচ্ছি এটা ছোটো করে। দ্বিবিভাজন খুবই সহজ, তেমন কিছু হয় না, মানে অ্যামাইটোসিস, বুঝছো? ফার্স্টে ব্যাকটেরিয়া থাকে এরকম, এরপর এটা লেন্থে বাড়ে, বুঝছো? লম্বায় বাড়ে, মাঝখানে একটা খাস তৈরি হয়, বলবা। এরপর বলবা খাসটা ধীরে ধীরে গভীর হচ্ছে আরও, ঠিক আছে? খাসটা ধীরে গভীর হয় আরও, এরপর আলাদা হয়ে যায়। আর নিউক্লিক অ্যাসিড কী হবে দেখো, নিউক্লিক অ্যাসিড থাকে ফার্স্ট এখানে, ধরো প্লাজমিড। তো নিউক্লিক অ্যাসিড এভাবে এক্সচেঞ্জ হয়ে চলে আসে, বুঝছো? মাঝে বরাবর, মানে দুইটা ইকুয়ালি চলে যায়, এরপর দুই পাশে চলে যায়, আলাদা হয়ে যায়।
তেমন বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? এটা আসে পরীক্ষা মাঝে মধ্যে দ্বিবিভাজন কীভাবে দেখাতে বলে, ছবি রেখে দেবা সুন্দর করে, খাস তৈরি হয় খাসটা কারো হয়, দুটো আলাদা হয়ে যায়, তেমন কমপ্লেক্স কিছু এখানে ঘটে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাকটেরিয়া নিয়ে কোয়েশ্চেন্স। এরপরে আসে আমাদের ম্যালেরিয়া নিয়ে আমরা যাই পরবর্তী টপিকে, ম্যালেরিয়া। আচ্ছা দেখো কি বলছে, লিমা ও সীমা উভয় জ্বরে আক্রান্ত, তারা ডক্টরের শরণাপন্ন হলো। ডাক্তার ব্লাড টেস্ট করে দেখলেন যে লিমা অনুচক্রিকা বেশি, করছি মনে অলরেডি, ঠিক না? লিমা হচ্ছে ডেঙ্গু, আর সীমার দেখো লাইসোলাইসিন এবং হিমোলাইসিন বেড়ে গেছে, ওদের হচ্ছে ম্যালেরিয়া, সীমার ম্যালেরিয়া। আচ্ছা, তো আমাকে বলছে যে সীমার জ্বরের কারণ ম্যালেরিয়া, তো বুঝতে পারছি ম্যালেরিয়া কেন হয় আমরা আসবো সামনে। পরবর্তী প্রশ্ন দেখো, পার্বত্য জেলা আদিবাসীগণ প্যাথোজেনিক প্রোটোজোয়া সৃষ্টিকারী। আচ্ছা, প্রোটোজোয়া ম্যালেরিয়া এক ধরনের পরজীবী, এটা প্রোটোজোয়া, জানো তো? প্লাজমোডিয়াম যেই কোনটা ছিল, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ওভালি, ফ্যালসিপেরাম, ম্যালেরি, সবাই কিন্তু একটা প্রোটোজোয়া। আচ্ছা, তারপরে কি বলছে, আলোচিত ধ্বংস হয়, রোগের মৃত্যু হয়। আচ্ছা, উদ্দীপক, আচ্ছা ফার্স্ট আছে প্রতিরোধ এবং চাইছে আমাদের কেন ধ্বংসপ্রাপ্ত হয়। তো আমরা বুঝতেছি যে আমাদের কি লাগবে এখান থেকে পড়া, আমাদের পড়া লাগবে হচ্ছে, দেখো পরবর্তী প্রশ্ন দেখি, অমেরুদণ্ডী পশুকে যেই কাজটা হয়, মানে আমাকে বলতে যে ম্যালেরিয়ার মস্কিটোতে, মানে মশকিতে যেই স্টেজগুলো হয়, মানে যৌন যেটা হয়, ঠিক আছে? কোথায় হবে এবারটা? মশকিতে, কারণ মশক অমেরুদণ্ডী প্রাণী আমরা জানি কার্থপটা। তো আমাকে বলছে এটা হচ্ছে এখানে কি হয়, পরবর্তী বলছে যৌনক্রম। তার মানে দেখো ম্যালেরিয়া থেকে বারবার কি আসতেছে আমাদের, একটা হচ্ছে প্রতিরোধ আসতেছে, দেখলাম একটা কোশ্চেন যে প্রতিরোধ, আর কি পড়া লাগবে? আর পড়া লাগবে হচ্ছে স্টেজগুলো, যে ম্যালেরিয়ার কি কি ধাপ আছে বা কোন কোন লাইফ সাইকেল, ঠিক আছে? সোজা কথায় জীবনচক্র। তো চলো আমরা ম্যালেরিয়ার জীবনচক্র থেকে দেখি। শুরুতে আসো, ম্যালেরিয়ার ফার্স্টে থাকে হচ্ছে স্পোরোজয়েড। আমরা শুরু করছি কিন্তু একদম মানে হিউম্যান বডি থেকে, বুঝছো? হিউম্যান বডি থেকে স্টার্ট করছি। স্পোরোজয়েড ফার্স্টে যকৃতের কোষে ঢোকে, ধরো যকৃতের কোষ, যকৃত কোষে প্রবেশ করার পরে সে তৈরি করে হচ্ছে একটা ক্রিপ্টোজয়েড। ধরো যকৃত কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্রিপ্টোজয়েড। তো কি বলছে, এটা হচ্ছে স্পোরোজয়েড। আমরা কোথায় থাকি বলে নি, আমরা কিন্তু মানুষের মানে হিউম্যান বডিতে। তোমাকে ধরো কোনো মশা কোনো না, ধরো তোমাকে হচ্ছে অ্যানোফিলিস মশা, ঠিক আছে? ধরো অ্যানোফিলিস মশা তোমাকে কামড় দিচ্ছে, কামড় দেওয়ার ফলে কি হবে, এই স্পোরোজয়েডটা তোমার বডিতে আসবে। মশা থেকে কি আসবে? স্পোরোজয়েড। প্রথম কোয়েশ্চেন, মানবদেহে প্রথম স্টেজ কি? স্পোরোজয়েড। স্পোরোজয়েডের আকার কি দেখো? মাকো আকৃতির, এই দেখো মাকো আকৃতির, এটা বল মাকো আকৃতির, এই শেপটাকে। তো মাকো আকৃতির স্পোরোজয়েড প্রথমে করবে কি? কেমোট্যাক্সিসের মাধ্যমে। কোন মাধ্যমে? কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস মানে কি? ট্যাক্সিস মানে চলন, বুঝছো? কেমোট্যাক্সিস মানে হচ্ছে কেমিক্যালের দিকে চলন, যেখানে বেশি বেশি কেমিক্যাল সেখানে চলে যাবে। তো তোমরা জানো যে আমাদের যকৃতকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার, কারণ এখানে 500-র বেশি রিয়াকশন হয়, ঠিক না, আমাদের লিভারে। তো লিভারের কোষে চলে যাবে, যকৃত কোষে যাবে, এটা যকৃত কোষ। চলে আসলো, আসার পরে সে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবে, বুঝছো? যকৃত থেকে একটু খাবার দাবার নিবে, খাওয়া দাওয়া করে তৈরি করবে ক্রিপ্টোজয়েড, এটা হচ্ছে ক্রিপ্টোজয়েড। আচ্ছা, ক্রিপ্টোজয়েডটা কি হবে দেখো, আমরা একটু ছোট করে দাঁড়াও। হ্যাঁ, ক্রিপ্টোজয়েড থেকে এই যকৃত কোষের মধ্যেই সে একটু বড় হবে, মানে খাওয়া দাওয়া করে বড় হবে, আর অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হবে, বুঝছো? এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ, মানে অনেকগুলো নিউক্লিয়াস বা কোষ তো একটাই, এটাকে বলা হচ্ছে সাইজন্ট। এটাকে বলা হচ্ছে সাইজন্ট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হচ্ছে সাইজন্ট, ঠিক আছে? আচ্ছা, তো সাইজন্টটা পরে কি হবে দেখো, সাইজন্ট থেকে আরো খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তৈরি করবে হচ্ছে এরকম ক্রিপ্টোমেরোজয়েড।
যকৃত কোষের নিউক্লিয়াস, ঠিক আছে। ততক্ষণে যকৃত কোষের নিউক্লিয়াস অলরেডি মানে মারা যেতে শুরু করবে, শেপটে পাল্টায় যাবে। এটা হচ্ছে আমাদের ক্রিপ্টোমেরোজয়েট। আচ্ছা, ক্রিপ্টোমেরোজয়েট থেকে এটা মানে সেলকে ভেঙে, বুঝছো, এখানে আঁকি, সেলকে ভেঙে বের হয়ে যাবে। এরকম বের হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, বের হয়ে যাবে। বের হয়ে করবে জানো, আরেকটা কোষে আক্রমণ করবে, আরেকটা কোষে আক্রমণ করবে, ঠিক আছে। এটাকে বলবো আমরা ক্রিপ্টোমেরোজয়েট, মানে ক্রিপ্টোমেরোজয়েট আছে এটা। সেখান থেকে আবার ধরো সাইজন্ট হবে, আবার ধরো সাইজন্ট হবে এখান থেকে। ঠিক আছে, তো ধরো সাইজন্ট, এরপর তৈরি করবে হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট, মানে পরবর্তীতে আর কি মেটাক্রিপ্টোমেরোজয়েট। বুঝছো, মেটাক্রিপ্টোমেরোজয়েট আমি লিখলাম না, আবার এই জিনিসটা লিখবো, মেটাক্রিপ্টোমেরোজয়েট। আচ্ছা, লিখে দিই মেটাক্রিপ্টোমেরোজয়েট। মেটাক্রিপ্টোমেরোজয়েট থেকে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মাইক্রো, একটা ম্যাক্রো। আরেকটা হচ্ছে মাইক্রো। আচ্ছা, ম্যাক্রো যারা আছে, ম্যাক্রোরা আবার গিয়ে আরেকটা যকৃত কোষে আক্রমণ করে। আর যারা মাইক্রো, মাইক্রোটা মানে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, আমি পুরো লিখতেছি না, বুঝছোই তো, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। সো ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট অন্য একটা যকৃত কোষকে আক্রমণ করবে, বাট মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট চলে আসবে ব্লাডে। এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের হেপাটিক সাইজোগনি। হেপাটো মানে লিভার, মানে যকৃত, আর সাইজোগনি তো বুঝছোই, সাইজন তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। ঠিক আছে, তো চলে আসলে ব্লাডে। ব্লাডে যাওয়ার পরে তোমার কিন্তু হেপাটিক সাইজোগনি শেষ। ব্লাডে যাওয়ার পরে তোমার শুরু হবে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তোমরা জানো রক্তকে বা রেড ব্লাড সেলকে বলা হয় এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকায় যে সাইজোগনি হবে তার নাম এরিথ্রোসাইটিক সাইজোগনি। চলো আমরা দেখি কি হয়। প্রথমত আসো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে শুরু হচ্ছে ট্রফোজয়েড দিয়ে, মানে ওই যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট ছিল, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, ঠিক আছে। এরা তৈরি করে হচ্ছে ট্রফোজয়েড। নাম হচ্ছে ট্রফোজয়েড। ট্রফোজয়েড থেকে কি মনে রাখবা যে এটা একটা ক্ষণস্থায়ী দশা, বুঝছো, অত্যন্ত ক্ষণস্থায়ী। আচ্ছা, এবার আসলে ট্রফোজয়েড থেকে কি হবে, ট্রফোজয়েড থেকে মাঝখানে যে গ্যাপটা আছে না, গ্যাপটা বড় হয়, বুঝছো, আর তৈরি হবে হচ্ছে সিগনেট রিং। এরকম ধরো নিউক্লিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো কি, এটা হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিং
ডায়মন্ড রিং, ডায়মন্ড রিং সিগন্যাল বলতে অ্যাকচুয়ালি পাথর বোঝাচ্ছে, বুঝছে এখানে পাথর বোঝাচ্ছে। তো দেখো কি মনে হচ্ছে একটা রিংয়ের মতো লাগছে, ঠিক না, আংটির মতো, দেখো আংটির মতো, মাঝখানে গ্যাপটা বড় হয়ে গেছে, তো এটা দেখতে মনে হচ্ছে একটা আংটি, ঠিক আছে, এই কারণে বলছে সিগনেট রিং। সিগনেট রিং থেকে তোমার তৈরি হবে হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড, ঠিক আছে। দেখো মাঝখানে যে নিউক্লিয়াস সেটা কিন্তু অনেকটা অ্যামিবার মতো হয়ে গেছে না দেখতে, অ্যামিবার মতো, মানে ডিফারেন্ট কোনো শেপ নেই, ঠিক আছে। তো এটাকে বলতেছি কি আমরা অ্যামিবয়েড ট্রোফোজয়েড, অ্যামিবয়েড, আমি বাংলাতে লিখে দাও, অ্যামিবয়েড ট্রোফোজয়েড। ঠিক আছে, তো অ্যামিবয়েড ট্রোফোজয়েড খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখবা, যেখানে কিছু ডট দেখা যায়, বুঝছো, এই ডটগুলোকে বলা হচ্ছে সাফনার্স ডটস। কি বলে এগুলোকে? সাফনার্স ডটস, সাফনার্স দানা। ঠিক আছে, সাফনার্স দানা দেখা যায় ছোট ছোট। তো এই সাফনার্স দানা দেখেই অ্যাকচুয়ালি আমরা ডক্টররা এরকে আইডেন্টিফাই করি যে তোমাদের কারো রোগীর ম্যালেরিয়া হয়েছে কিনা। ঠিক আছে, রক্ত পরীক্ষায় যখন সাফনার্স ডট দেখা যায় তখন আমরা বুঝি যে ওর ম্যালেরিয়া বা পেশেন্টের ম্যালেরিয়ার চান্স আছে। আচ্ছা, এবার আসো, সাফনার্স ডট থেকে তৈরি হবে হচ্ছে সাইজন্ট। ঠিক আছে, সাইজনটা মনে রাখবে, মাঝখানে কি পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে হিমোজয়েন। হিমোজয়েন এগুলো হচ্ছে বিষাক্ত, বুঝছো, টক্সিক। আর এগুলো হচ্ছে টোটালটা, এটা হচ্ছে সাইজন্ট। তো যে হিমোজয়েনগুলো, বুঝছো, হিমোজয়েন বিষাক্ত, ব্লাডে আসলে আমাদের আসলে জ্বর আসে, বুঝছো। আচ্ছা, মানে ব্লাডে আসলে দেখবো যে মানে ব্লাড হচ্ছে পাইরোজেন সেক্রেট করে, তো হঠাৎ করে কি হয় জানো, এগুলো যখন ব্লাডে বেড়ে যায়, ঠিক আছে, ট্রোফোজয়েড বা এই ধরনের জিনিসগুলো ব্লাডে বেড়ে আসে, তো ব্লাডে যখন এগুলো বেড়ে যায় তখন হচ্ছে আমাদের ব্লাড মানে এদেরকে চিনে না যে ভাই তুমি কই থেকে আসছো, বুঝছো। মানে এতক্ষণ তো রেড ব্লাড সেল, এগুলো কিন্তু রেড ব্লাড সেলের মধ্যে, ঠিক আছে, লোহিত রক্তকণিকার মধ্যে হচ্ছে। লোহিত রক্তকণিকা থেকে যখন এটা বের হয়ে যায়, দেখাই, ধরো এটা হচ্ছে এরপর রোজেট হয়, এরকম রোজেট দেখা যায়, ফুলের তোড়ার মতো, বুঝছো, রোজেট। তো রোজেটের মধ্যে দেখা যায়, তো এই রোজেট দেখো, রোজেট রোজেট না, আমাদের এটাকে বলে মেরোজয়েড, বাট মেরোজয়েড এগুলোকে বলে রোজেট, ভিতরে এটা ফুল তোড়ার মতো, নাম হচ্ছে মেরোজয়েড। মানে দশাটার নাম হচ্ছে মেরোজয়েড, বাট ভিতরে এটাকে বলে রোজেট। সেখান থেকে কি হয় দেখো, সেখান থেকে আসবে নিয়ে আসি, হ্যাঁ, সেখান থেকে তা রক্তকণিকা ভেঙে বের হয়ে যাবে। কি তৈরি করবে এগুলো? একটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট, আরেকটা হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট। মাইক্রোটা হচ্ছে গিয়ে মেল, জানো যে মেল গ্যামেট ছোট থাকে, মাইক্রো গ্যামেট, আর ফিমেল গ্যামেট হচ্ছে বড় থাকে। মাইক্রো গ্যামেট হচ্ছে ফিমেল গ্যামেটোসাইট, ম্যাক্রোটা, ঠিক আছে, ম্যাক্রো ফিমেল, মাইক্রো হচ্ছে মেল। তো এরা যখন ব্লাডে হঠাৎ করে চলে আসবে তখন হচ্ছে ব্লাড কী করবে, চিনবে এদেরকে। তো ব্লাড হচ্ছে কী করে, পাইরোজেন ক্ষরণ করে, বুঝছো। পাইরোজেনটা হচ্ছে আমাদের জ্বর বাড়ায় দেয়। তো তোমরা পড়ছো যে ম্যালেরিয়াতে কিছুদিন পর পর কাঁপুনি সহ জ্বর আসে। তো এই যে কিছুদিন পর, বুঝছো, মানে এই যে সাইজোগন চলতে থাকে, একটা সাইকেল শেষ, ব্লাডে চলে আসে না, হঠাৎ করে জ্বর বেড়ে যাবে,
কাঁপুনি সহ জ্বর আসবে, হঠাৎ করে দেখবে অনেক কিছু নতুন চলে আসছে ব্লাডে, ঠিক আছে, কাঁপুনি সহ জ্বর আসবে। আবার যখন এটা আরেকটা সেলকে আক্রমণ করবে বা চেহারার ভেতরে চলে যাবে তখন আবার জ্বর চলে যাবে। এই কারণে ম্যালেরিয়ার লক্ষণের খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কাঁপুনি সহ জ্বর কিছুদিন অন্তর অন্তর, কয়েকদিন পর পর হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্নে। আচ্ছা না, শেষ হয়নি তোমাদের। আচ্ছা এটা গেল আমাদের ম্যাক্রো মাইক্রো। এবার আসো এই যে ম্যাক্রো আর মাইক্রো, ঠিক আছে, এই যে গ্যামেটোসাইটগুলো, এগুলো হচ্ছে মশকের দেহে যাবে। মানে আমাদের দেহের সাইকেলগুলো শেষ, আমাদের দুটো সাইকেল, হেপাটিক আর এরিথ্রোসাইটিক। এবার আসে মশকের দেহে কি হবে। মশকের দেহে মশকে যখন এটা খাবে, মানে ব্লাড তোমার থেকে নিবে, তার সাথে কিন্তু এই ম্যাক্রো গ্যামেটোসাইট মাইক্রো গ্যামেটোসাইট চলে যাবে। যাওয়ার পর সেগুলো যাবে মশকের ক্রপে, তো ধরো ক্রপ, মশকের ক্রপে, ঠিক আছে, ধরো ক্রপ, এটা বড় আগে ফেলছি, লিখি ক্রপ। তো ধরো এটা হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট, মাইক্রো আর কি, এটা ম্যাক্রো। সো মাইক্রো যেটা, সেটা তৈরি হবে হচ্ছে এরকম, সাইডে চলে আসবে, এটাকে বলে এক্সফ্লাজেলেশন, ঠিক আছে। ছোট করে দিই ধরো, এখান থেকে হবে এক্সফ্লাজেলেশন, ঠিক আছে, মানে এগুলো সবগুলো আলাদা আলাদা করে বেরো আসবে এখান থেকে। আচ্ছা মাইক্রোতে কি হবে, মাইক্রোতে তৈরি হবে একটা অভ্যর্থনা কোণ বা রিসেপশন কোণ, এরকম রিসেপশন কোণ লিখে দিচ্ছি, হচ্ছে রিসেপশন কোণ। ম্যাক্রোতে কি হচ্ছে, এগুলো হচ্ছে এক্সফ্লাজেলেশন, ফ্লাজেলা তৈরি হবে, হচ্ছে এক্সফ্লাজেলেশন। এরপরে করবে কি, এখান থেকে একটা গিয়ে এরকম ভাবে এই কোণে গিয়ে পড়বে, বুঝছো, কোণে গিয়ে পড়বে, ঠিক আছে। একসাথে মিলে তৈরি করবে হচ্ছে কি ওকিনেট, এটাকে বলে ওকিনেট, লিখে দিচ্ছি, এটাকে বলে ওকিনেট। আচ্ছা দেখো এগুলোর আগে কিন্তু সবগুলো হ্যাপ্লয়েড ছিল, মানে এটাও কিন্তু হ্যাপ্লয়েড, ম্যাক্রোগ্যামেটোসাইট হ্যাপ্লয়েড, এগুলো সব হ্যাপ্লয়েড। এই ওকিনেট যখন ফর্ম করছে এটা হচ্ছে ডিপ্লয়েড, এটা জাইগট, মানে একসাথে মিলে গেছে, জাইগট হচ্ছে 2n। দেখো ম্যাক্রো আর ম্যাক্রো একসাথে মিলে জাইগট তৈরি করছে, জাইগট থেকে তৈরি হয়েছে ওকিনেট, জাইগট, সেখান থেকে আসছে ওকিনেট। ওকিনেট তখন ক্রপের ওয়ালে চলে যায়, বুঝছো, মশকির ক্রপের ওয়ালে চলে যায়, ঠিক আছে। ওয়ালে গিয়ে তৈরি করা হচ্ছে ওসিস্ট, ওসিস্ট। ওসিস থেকে ধীরে ধীরে আবার এখান থেকে কয়েকটা স্টেজ যায়, এখান থেকে মনে করো মিওসিস হবে, এগুলো আমি লিখে দিচ্ছি মিওসিস, ঠিক আছে, মিওসিস হবে। মিওসিস হতে হতে দেখবে যে আলটিমেটলি ওসিস থেকে এরকম কতগুলো স্পোরোজয়েড বের হয়েছে, ঠিক আছে। স্পোরোজয়েডগুলো আবার গিয়ে কোনো মানুষে গিয়ে আবার অ্যাটাক করবে, বুঝছো। এই ওসিস থেকে লিখবা যে 50 থেকে 500টা মশকের ক্রপে ওসিস দেখা যায়, ওসিস থেকে ধীরে ধীরে মিওসিস বিভাজনের মাধ্যমে স্পোরোজয়েড তৈরি হয়, স্পোরোজয়েডটা গিয়ে আবার কোনো একটা মানুষকে আক্রমণ করে। তো এই হচ্ছে মশকের দেহের মোটামুটি ম্যালেরিয়ার জীবনচক্র। এবার হচ্ছে একটা কোয়েশ্চেন যে ম্যালেরিয়ার জীবনচক্রের জনুক্রম, জনুক্রম কি একটা ছিল ডিপ্লয়েড দশা, ঠিক আছে, টুয়াইস এন। তো মনে রাখবেন যে জাইগট থেকে টুয়াইস এন শুরু হয়, জাইগট থেকে তৈরি হচ্ছে কি ওকিনেট,
ওকিনেট থেকে তৈরি হচ্ছে ওসিস্ট, এবং মোটামুটি এগুলোই কিন্তু আমাদের ডিপ্লয়েড স্টেজ, জাইগোট, ওকিনেট, ওসিস্ট। ঠিক আছে, ওসিস্ট থেকে তোমার আলটিমেটলি তৈরি হচ্ছে স্পোরোজয়েট। স্পোরোজয়েট, ক্রিপ্টোজয়েট, স্পোরোজয়েট, ক্রিপ্টোজয়েট। ঠিক আছে, এরপর বাকিগুলো আমি লিখলাম, ঠিক আছে, সবগুলো লিখবা, যে বাকি যা ছিল আমাদের যে সাইকেলগুলো, ট্রফোজয়েট, ঠিক আছে, ব্লাডে ছিল ট্রফোজয়েট, মাইক্রোগ্যামেটোসাইট। এই মাইক্রো হওয়ার আগ পর্যন্ত সবগুলোই হচ্ছে মাইক্রো মিলিত হওয়ার আগ পর্যন্ত সবগুলো হচ্ছে আমাদের এন, হ্যাপ্লয়েড দশা। এই হ্যাপ্লয়েডটা আবার মিলে যখন জাইগোট ফর্ম করে উপরে গিয়ে তখন ডিপ্লয়েড শুরু হয়। তো এগুলো সব হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড কী আছে আমাদের? জাইগোট, ওকিনেট, ওসিস্ট, এগুলো হচ্ছে ডিপ্লয়েড স্টেজ, যেগুলো কোথায় থাকে? মশকিতে হয় পার্টটা। আর এগুলো কি মানবদেহে। এই হচ্ছে মোটামুটি ম্যালেরিয়া পরজীবীর যৌনক্রম। ওদের লাস্ট অ্যান্ড ফাইনাল একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ম্যালেরিয়া সংক্রমণের প্রতিকার। ঠিক আছে, ম্যালেরিয়ার প্রতিকার লক্ষণ তো বলে দিচ্ছি। লক্ষণ তোমার একটা বলছিলাম, যে একটা হচ্ছে তোমার কাঁপুনি সহ জ্বর আসা, কিছুদিন অন্তর অন্তর জ্বর আসা, গ্যাপ দিয়ে দিয়ে জ্বর আসা। এরপরে তোমার হচ্ছে গিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট লক্ষণ মনে রাখবা, একটা বলছি কাঁপুনি সহ জ্বর। মানে এগুলো কেন লাগবে জানো? এগুলো তোমাদের লাগবে হচ্ছে চেনার জন্য। ঠিক আছে, গ্যাপ দিয়ে জ্বর, পিরিয়ডিক ফিভার। এরপর ছিল হিমোলাইসিন, লাইসোলাইসিন, হিমোলাইসিন। আচ্ছা, হিমোলাইসিনটা কি জিনিস জানো? হিমোলাইসিন হচ্ছে পরজীবী ক্ষরণ করে। এই হিমোলাইসিন দেখো, হিমোলাইসিন, হিমো মানে ব্লাড, ঠিক আছে, মানে ব্লাড সেল, আর লাইসিন থেকে আসে লাইসিস করা, মানে ভাঙা। তো হিমোলাইসিন করে কি জানো? ব্লাডকে ভাঙে, অন্যান্য আরবিসি গুলো ভাঙে। এরপর আছে লাইসোলাইসিন, এটা লাইসোলাইসিন আসে প্লিয়া থেকে, মনে রাখবা। হিমোলাইসিন কই থেকে আসে? হিমোলাইসিন আসে পরজীবী থেকে, মানে ম্যালেরিয়া পরজীবী থেকে। আর লাইসোলাইসিন আসে প্লিয়া থেকে। দুটো একই কাজ করে, বুঝছো? না, আমাদের প্লিয়া থেকে আসে। এটা কি হয় জানো? মানে যখন দেখতেছে যে লোহিত রক্তকণিকা থেকে অনেক নতুন নতুন জিনিস আসতেছে যাদেরকে আমি চিনি না, তো মানে বডি করে কি, মানে নির্বিচারে, বুঝছো, সবাইকে মারা শুরু করে, এই সবগুলো আরবিসি ভাঙা শুরু করে, নির্বিচারে শুরু করে, বুঝছো? চিন্তাছেন নতুন নতুন লোক চলে আসছে, এটা আমাদের ডিফেন্স মেকানিজম, বাট এটা হয়। আচ্ছা, এরপর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট। তোমাদের বলে দেওয়া এটা, বুঝছো? দেখবে যে ডেঙ্গুতে দেওয়া আছে 103 থেকে 105, আর ম্যালেরিয়া দেওয়া আছে 4 থেকে 6। এটা ডেঙ্গু, ম্যালেরিয়া। তো মোটামুটি এই পয়েন্টগুলো তোমরা পারলেই হবে লক্ষণের থেকে। এবার আছে প্রতিকার। প্রতিষেধকের থেকে প্রতিকার উত্তম, ঠিক না? সরি, প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। আচ্ছা, প্রতিকারের মধ্যে তোমরা কি করবা? শুরুতে লিখবা মশক নিধন, মানে মশার কামড় না খেলে তো বেটার নাকি? মশকি নিধন। আচ্ছা, এখান থেকে কি বলো? দেখো, মশকে কি করতে পারো? প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে পারো, প্রজনন ক্ষেত্র ধ্বংস। যেসব জায়গায় মশা তৈরি হয়, যেমন ধরো বদ্ধ পানিতে, ফুলের টবের পানিতে, জমা পানিতে, বুঝছো, এসব জায়গায় নষ্ট করে দিতে হবে। তারপর দেখো, মশাকে মারার জন্য কি করতে পারো তোমরা? হচ্ছে কি অ্যারোসল ইউজ করতে পারো, মশারি ব্যবহার করতে পারো নিজে, বুঝছো, মশারি, নিজের সুরক্ষা। তারপরে মসকিটো রিপেলেন্ট, ঠিক আছে, দেখবা বাজারে পাওয়া যায়, বুঝছো, ওডোমস, গায়ে দেখবা ওডোমস মশাকে নিধন করে। তো এগুলো লাগবে। দেন হচ্ছে তোমার মনে করো মশকির লার্ভা বিপধ্বংস, ঠিক আছে, দেখবো বইয়ে দেখা আছে, দেখবে লার্ভা বিপধ্বংস, মাছ চাষ করতে হবে, ঠিক আছে, গাপ্পি, খলিশা, এসব মাছ করে কি মশকির লার্ভা খেয়ে ফেলে। তো খেয়ে ফেলে আলটিমেটলি হবে কি? মশকি বড় হতে পারবে না।
তারপর দেখবে একটা বলা আছে যে গামা রে, ঠিক আছে, গামা রে দিয়ে মশাকে মানে পুরুষগুলোকে স্টেরিলাইজ করে ফেলে, বন্ধ করে ফেলে, যার কারণে তারা আর কি আলটিমেটলি প্রজনন কাজে অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, তো ধরো মশাকি থেকে আমরা মোটামুটি পারবা, নিধন থেকে পারবা। আচ্ছা, চিকিৎসা আসি আমরা, বুঝছো জিনিসগুলো কী কী লিখতে হবে? মশার ইউজ করবা, রিপেলেন্ট ইউজ করবা, প্রজনন অফ করবা, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা লিখবা। এটা নামে বেশি বলার কিছু নাই, কয়েকটা পয়েন্টই আছে। আচ্ছা, এবার আসো চিকিৎসা। ধরো রোগটা হয়ে গেছে, বুঝছো, এখন করবা কি? এতক্ষণ যা ছিল সবই হচ্ছে তোমার কীভাবে রোগ থেকে বাঁচা যাবে, মশা কীভাবে, মশা থেকে দূরে থাকা যাবে। এবার হচ্ছে কোনো কারণে ম্যালেরিয়া হয়ে গেছে, এখন করবা কি? তো চিকিৎসার ক্ষেত্রে মনে রাখবা যে একটা গাছ আছে যার নাম কুইনাইন গাছ, সরি সিনকোনা গাছ, সিনকোনা গাছের কুইনাইন। সিনকোনা গাছের কুইনাইন, ওই কুইনাইন থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করছে, বুঝছো, ম্যালেরিয়ার ওষুধ। যেমন হচ্ছে তোমার ক্লোরোকুইন, নেভারকুইন, তারপর হচ্ছে অ্যাভলোক্লোর, প্যালোড্রিন, নাম লিখবে ছোটোখাটো, বুঝছো। ক্লোরোকুইন, তারপরে প্যালোড্রিন, নেভারকুইন, ঠিক আছে। আচ্ছা, এবার আসো মশকির ম্যালেরিয়ার ভ্যাকসিন। ভ্যাকসিনের নামটা লাগবে, বুঝছো, ভ্যাকসিনের নামটা লাগবে, সেটা হচ্ছে আরটিএসএস বা মস্কুইরিক্স। এভাবে তোমরা লিখলে নাম্বারটা আশা করা যে পাওয়া যাবে। প্রথমে লিখবা হচ্ছে মশক নিধন, মশকি প্রজনন ক্ষেত্রে ধ্বংস, লার্ভা বিপদ ধ্বংস, গামারে দ্বারা বন্ধ্যত্বকরণ, তারপর মশক নিধন না করতে পারলে তোমার সেফটি, মানে তোমার ফুল স্লিভে জামা কাপড় পরবা, তো বলো অনেকে, বুঝছো, মশাই টানাবা। এরপর হচ্ছে তোমার মস্কিটো রিপেলেন্ট, মানে মশকি থেকে দূরে সরানোর জন্য ওডোমস, এগুলো ইউজ করতে পারো। এরপরে দেখো যদি না হচ্ছে তখন কী করবা? যদি রোগটা হয়েই যায় তখন চিকিৎসা হচ্ছে সিনকোনা গাছের কুইনাইন, একটা পদার্থ পাওয়া যায় কুইনাইন থেকে। কুইনাইন থেকে কিছু ওষুধ তৈরি হয়, ক্লোরোকুইন, প্যালোড্রিন, নেভারকুইন, ঠিক আছে। আচ্ছা, এগুলো থেকে তোমরা হচ্ছে ট্রিটমেন্ট নিতে পারো। আর ভ্যাকসিন কি দিবা? আরটিএসএস বা মস্কুইরিক্স। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যালেরিয়া থেকে কোয়েশ্চেন। চলো আমরা দেখি কি আছে। দেখো কাভার হয়েছে, প্রতিরোধ হয়ে গেছে। লোহিত ধ্বংসপ্রাপ্ত হয়, আমরা বলছি না ওই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, ওইটাই লিখবা, বুঝছো। এরপরে দেখো কি আছে, অমেদুরের পরে আমাদের মশকির যৌনজনন, ঠিক আছে, মশকের যেটা হয় ম্যালেরিয়ার, আর যৌনক্রম তো লিখে দিছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস। তো এখান থেকে তুমি দেখো আবার যদি দেখি আমরা, তোমরা কি লাগবে মশকি থেকে, ম্যালেরিয়া থেকে চিকিৎসা, প্রতিকার, লক্ষণ জানা লাগবে, যৌনক্রমটা লাগবে, মশকির দেহে কী কী হয় সেটা লাগবে। এরপর হচ্ছে তোমাদের যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, মানে আমাদের ব্লাডে কী কী হচ্ছে, ঠিক আছে, রেড ব্লাড সেলের মধ্যে কী কী হচ্ছে, আর মশকির আমাদের মানে লিভারে কী হচ্ছে, হেপাটিক সাইজোগনি কী কী হচ্ছে। তো এই কয়েকটা পয়েন্ট বা মশকির লাইফ সাইকেল যদি লিখতে পারো ম্যালেরিয়ার, তো এগুলো লিখতে পারলে আশা করা যায় যে ম্যালেরিয়ার লাইফ সাইকেল, ম্যালেরিয়ার প্রতিকার, এগুলো লিখলেই ম্যালেরিয়া থেকে এর বাইরে সিকিউ আসা মানে আসবে না, আশা করা যায়, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের যা আসবে তাই সিরিজের অনুজীব ক্লাস।